বেগের মান পাওয়া যায়। ওয়াই তো সরণ, কণার সরণ। তাহলে ডি ডিটি অফ ওয়াই, সময়ের সাপেক্ষে সরণকে ব্যবকলন করলে বেগের মান পাওয়া যায়। তো এইটা যে ওয়াই এর সমীকরণ, এটাকে যখন সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হবে এই সমীকরণটাকে, এই সমীকরণকে, তখন কিন্তু এই সমীকরণ পাওয়া যাবে। এটা কিভাবে আসে আগের প্রতিপাদনে তোমরা দেখেছো, তারপর আমি উপরে নোটে লিখে রাখছি এটা। এটা একবার দেখলে বুঝতে পারবা যে এটা হচ্ছে ওয়াই এর মান, এটাকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হচ্ছে। তাহলে এই সাইনটা হয়ে যাবে কস, পুরোটাই থিতা। তাহলে সাইন থিতা হয়ে যাবে কস থিতা, এ কনস্ট্যান্ট আগেই ছিল। এটা যেহেতু টি না, এটাকে আমরা টি হিসেবে ধরেছি, এই জন্য টি না, তারপর তাকে টি বিবেচনা করা হয়েছে, এই জন্য চেইন রুলের সূত্রানুসারে তাকে আরেকবার ব্যবকলন করতে হবে। আরেকবার ব্যবকলন করলে কি থাকে, এই পাশে যা ছিল একই রকম আছে, আর এইখান থেকে এই রাশিটা পাওয়া যায়। আর এটাকে যদি সামনের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এই লাইন আসে। এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? এরকম আগের প্রতিপাদনটাতেই কিন্তু ছিল এরকম। তো বইয়ে সরাসরি এই লাইন করা হয়েছে, এই লাইন, আর এই লাইনগুলা জাম্প করা হয়েছে। তোমরা জাম্প করে লিখবে, এটাই ভালো, সময় কম লাগবে, তাড়াহুড়া কম হবে। সরাসরি এই লাইন লেখা আছে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো? না ভাইয়া। তাহলে আমরা সামনের দিকে যাই। এই যে এই লাইনটা সরাসরি লেখা আছে, এই যে এই লাইনটা ওইটা। আবার যদি এটাকে যদি ব্যবকলন করা হয়, এই জিনিসটাকে, এটা তো ভি এর মান তাই না? যদি ভি কে ব্যবকলন করে, এখন আর ত্বরণ নির্ণয় করা হচ্ছে, যে কণাটার ত্বরণ, বেগের বৃদ্ধি। কণাটার ত্বরণ অবশ্যই আছে, কারণ কণাটা কিন্তু উপর নিচে ওঠানামা করতেছে। তার বেগ এই জায়গায় জিরো, এইখানে শূন্য, মাঝখানে কিন্তু তার বেগ আছে, কিন্তু চূড়ান্ত বিন্দু এই এই জায়গাগুলোতে শূন্য। তার মানে বেগের পরিবর্তন হচ্ছে, এখানে একটা বেগ ছিল, এখানে গিয়ে শূন্য হয়েছে, আবার বেগ ছিল, আবার এখানে শূন্য হয়েছে, তার মানে তার বেগের পরিবর্তন আছে, তার মানে ত্বরণ আছে। এই ত্বরণ বের করা হচ্ছে। ত্বরণকে সময়ের সাপেক্ষে যদি বেগকে ব্যবকলন করা হয় তাহলে কিন্তু ত্বরণের মান পাওয়া যায়। তাহলে এইটাই ছিল ভি এর মান। এইটাকে যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে এই লাইনটা আসে, এই লাইনটা আসে ঠিক। এই লাইনটা যে প্রক্রিয়া আসছে, একইভাবে ব্যবকলন করলে এই লাইনটা আসবে। এই যে নিচে লিখে দেওয়া আছে, এটা নোট দেখে একটু দেখে নেবে, এটা খুব সহজ। উপরেরটা বুঝে থাকলে এটা বুঝে যেতে কোনো সমস্যা হবে না। এই লাইনটা সরাসরি ইউজ করা হয়েছে। তাহলে এই ছিল প্রশ্নটা। এই যে ব্যবকলন করলে সরাসরি এই লাইনটা আসে। যারা এমনিতে বুঝতে পারো তারা এমনিতে বুঝবা, যারা একটু সমস্যা হয়, যাদের কাছে সমস্যা মনে হবে, তারা গিয়ে নোটটা দেখে ওখানে বিস্তারিত ধাপ বাই ধাপ করে দেওয়া আছে, ওইটা দেখে আসবা। তাহলে যদি মাধ্যমের ঘনত্ব রো হয়, তবে ওই সময়ের একক আয়তনের তরঙ্গের গতিশক্তি, গতিশক্তি নির্ণয় সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। আর এখানে যেটা ঘনত্ব, ঘনত্ব আর ভর, এটা কিন্তু পরস্পরের সমতুল্য। ঘনত্বকে ভরের সমান, এম এর সমান বিবেচনা করা যায়। এই জন্য গতিশক্তির যে সমীকরণ আমরা জানতাম হাফ এম ভি স্কোয়ার, এখানে কিন্তু এটা মূলত হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ রো স্কোয়ার দেখাচ্ছে, এই রোটা কিন্তু এম এর সমতুল্য, ভরের সমতুল্য। কারণ ঘনত্ব আর ভর, ভরের ব্যাপার স্যাপার নিয়েই তো ঘনত্ব জিনিসটা আসে। তাহলে এটা মূলত হাফ এম ভি স্কোয়ার সূত্রই। আর গতিশক্তির সূত্র, এখানে তো গতিশক্তি তাই না, গতিশক্তি, এই জন্য হাফ এম ভি স্কোয়ার হয়েছে। তাহলে একটু আগে ভি এর মান নির্ণয় করা হলো, সেই মানগুলো এখন বসানো হোক। হাফ আর রো, হাফ আর রো তার মধ্যেই আছে। এই ভি, একটু আগে যে ভি এর মান নির্ণয় করা হয়েছে, যে এইটা হচ্ছে ভি ইকুয়াল এটা, এখানে যদি ভি এর উপর স্কোয়ার আছে, এই সমীকরণটা স্কোয়ার করলে কি হবে? তাহলে এটা হবে ফোর পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, ফোর পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার ল্যামডা স্কোয়ার। আর এটা হচ্ছে কস স্কোয়ার। থিতার উপরে কিন্তু কখনো স্কোয়ার হয় না। যে কোণের যে অনুপাতটা, তার উপর স্কোয়ার দিলে বুঝতে হবে যে এই স্কোয়ারটা থিতার উপরেও আছে। এখানে কজের উপর স্কোয়ার আছে মানে এটার উপরেও আছে, এটা বুঝে নিতে হবে। থিতার উপর আলাদা করে স্কোয়ার দেয়া প্রচলিত নিয়মে দেয়া হয় না আর কি। তারপর দেখো এখানে কোনটা কি এটা বোঝাচ্ছে। ভি হচ্ছে কি তরঙ্গের বেগ, ভি হচ্ছে তরঙ্গের বেগ, এ হচ্ছে তরঙ্গের বিস্তার। এটা কিন্তু এ এর মান নয়, এটা কিন্তু দেখো, এটা কিন্তু ত্বরণ, এখানে এই ত্বরণকে কিন্তু এ ধরেনি, এখানে এ কিন্তু বিস্তার।
এই ত্বরণকে বাংলায় ত্বরণেই লিখবা বানান করে। এটাকে এ ধরা যাবে না, কারণ এ কে অন্য একটা রাশি ধরে নিছে। এ হচ্ছে তরঙ্গের বিস্তার, আর ল্যামডা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য, এক্স হচ্ছে মূল বিন্দুতে কণার দূরত্ব, এবং টি হচ্ছে মূল বিন্দু হতে কণার দূরত্ব, অর্থাৎ যে কণাটা ওঠানামা করতেছিল সেটা সাম্যাবস্থান থেকে কত দূরে ওঠানামা করতেছে সেটা না। এখানে এক্স মূলত হচ্ছে গ্রাফটা যেটা ছিল, অঙ্কন করি সংক্ষেপে একটু দেখাই দিই। এই যে এরকম এইরকম গ্রাফ ছিল, স্থির তরঙ্গের ক্ষেত্রে এরকম গ্রাফ হয় কি, এরকম গ্রাফ হয়। তাই এইটা হচ্ছে মূল বিন্দু। আমরা যে সরণটা পরিমাপ করব এই মূল বিন্দু থেকে সেই সরণের দূরত্ব যেটা সেটাই কিন্তু এক্স। দেখো মূল বিন্দু হতে কণার দূরত্ব এটাই হচ্ছে এক্স। হ্যাঁ, কোনটা কি বলে দিল। এখন মাধ্যমের কণাটির সরণ যদি ডিওয়াই হয়, মাধ্যমের কণাটি কিন্তু একদিকে ওয়াই পরিমাণ সরতে পারে। এটা যদি সাম্যাবস্থান হয়, সে এই দিকে ওয়াই পরিমাণ যায়, আর এই দিকে মাইনাস ওয়াই পরিমাণ যায়। তরঙ্গটা এরকম ছিল এখানে, যদিও স্থির তরঙ্গের ক্ষেত্রে গ্রাফটা এরকম দেখতে, এরকম, কিন্তু একটা এখানে তো দুইটা তরঙ্গ মিলিত হয়েছে দেখে এরকম হয়েছে, তাই না? দুইটা তরঙ্গ মিলিত হয়েছে এজন্য এরকম হয়েছে। একটা তরঙ্গের ক্ষেত্রে কি ছিল, এরকমই ছিল না? একটা তরঙ্গ তো এরকমই ছিল, এরকমই ছিল। ওটার ক্ষেত্রে কিন্তু এই যে একবার উপরে নামছে, একবার নিচে নামছে, একবার উপরে নামছে, নিচে নামছে, এটাই হতো। আবার যদি বিপরীত দিকে একটা আসে, তাহলে কিন্তু এই যে এইটার গ্রাফের মতো হয়ে যাবে। সরণ হচ্ছে ওয়াই পরিমাণ সর্বোচ্চ সরণ হয়। তাহলে ডিওয়াই মানে সরণের ক্ষুদ্র অংশ, তাই না? এখানে ডিওয়াই ক্ষুদ্র অংশের জন্য সরণ বিবেচনা করা হয়েছে। তাহলে এর জন্য স্থিতি শক্তি কত হবে? কোনো কিছু যদি সাম্যাবস্থান থেকে পরিবর্তন হয়, সাম্যাবস্থান যেটা ছিল, আমরা স্প্রিং এর কথা বিবেচনা করতে পারি। সাম্যাবস্থান থেকে নড়াচড়া করলেই তার মধ্যে একটা স্থিতি শক্তি ক্রিয়েট হয়, সেটাই কিন্তু বিভব শক্তি। আবার ওই বিভব শক্তিটা কৃত কাজের সমান। এগুলো কাজ শক্তি উপপাদ্য থেকে আগেই পড়ে আসছে। স্থিতি শক্তি, বিভব শক্তি, কৃত কাজ, এরা প্রায় একই, এদেরকে বিবেচনা করা যায়। তাহলে যদি কণাটা উপরে নিচে ওঠানামা করতেছে, উপরে নিচে সরণ ঘটতেছে, তার মানে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে। সাম্যাবস্থান থেকে উপরে উঠলে আর নিচে উঠলে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে, সেই শক্তিটা স্থিতি শক্তি। আর স্থিতি শক্তিটা কার সমান? কাজের সমান, কৃত কাজের সমান। কৃত কাজের সূত্র এটা, বল গুণন সরণ, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। এখানে মাইনাস আসছে মূলত এখানে বিপরীত দিক বোঝানোর জন্য, যে স্থিতি শক্তি যখন সঞ্চিত হয় তখন এটি সবসময় গতির বিপরীতে কাজ করে। সাম্যাবস্থান থেকে যেদিকে সরণ হয়, বলের দিকটা ঠিক তার বিপরীতে কাজ করে। স্প্রিং এর ক্ষেত্রে বিবেচনা করে, স্প্রিং যদি এদিকে টানা হয়, তাকে ছেড়ে দিলে কাজটা কিন্তু এদিকে করবে। তাকে টানা হয়েছে এদিকে, কিন্তু ছেড়ে দিলে এদিকে আসবে। আবার তাকে যদি সংকুচিত করা হয় নিচের দিকে, তাকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা সংকুচিত করছি নিচের দিকে, তাকে ছেড়ে দিলে সে কাজ করবে উপরের দিকে। এই জন্য এই মাইনাসটা মূলত বলের সামনে আসছে। এটা দিক নির্দেশক মাইনাস, এই মাইনাস সমীকরণ থেকে আসেনি। তাহলে দেখো, স্থিতি শক্তি কত হবে? কৃত কাজের সমান, কৃত কাজের সূত্র এটা, বল গুণন সরণ। আর বল যেটা, বলকে কিভাবে লেখা যায়? এফ ইকুয়াল টু এম এ মাইনাস রোটা হচ্ছে এম এর সমতুল্য, আর এই ত্বরণ। তাহলে ভর গুণন ত্বরণ, বলের পরিবর্তে ভর গুণন ত্বরণ বসানো হলো, আর সরণের জায়গায় ডিওয়াই, কারণ ওয়াই তো হচ্ছে সরণ, ক্ষুদ্র ত্বরণ এবং ক্ষুদ্র সরণ। তারপর এগুলোর মানগুলো বসানো হচ্ছে আর কি। এই যে এখান থেকে মাইনাস রো, যেটা মাইনাস রো তার মধ্যে আছে। এখানে ত্বরণের মান তো এই বের করা হয়েছে, যে এটা হচ্ছে ত্বরণের সমীকরণ, এটা হচ্ছে ত্বরণের মান। এটা বের করা হলো, আর ডিওয়াই এখানে গুণ আকারে আছে। তারপর দেখি এখানে একটা মাইনাস আছে, এই সমীকরণে কিন্তু এখানে একটা মাইনাস ছিল, খেয়াল করো, কারণ মাইনাস সাইন ইন্টিগ্রেশন, এই ব্যবকলনের পর যে সূত্রটা ছিল সেটা মূলত মাইনাস সাইন থিটা ছিল। এখানে একটা মাইনাস আছে, এর সামনে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। আর এটাকে শুধু উপরে গুণ দিয়ে লেখা হয়েছে, 4 পাই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই ডি ওয়াই।
আর এখানে আরেকটা কাজ করা হয়েছে, এই যে এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এইটা কিন্তু ওয়াই ইকুয়াল লেখা যায় একদম শুরুতে, যেটা এই যে ওয়াই এর মান দেখো, এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এখানে দেখো এ আছে সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এই পুরোটার জায়গায় ওয়াই লেখা হয়েছে, এগুলো যেভাবে ছিল সেভাবেই আছে। আর এটার পরিবর্তে ওয়াই হলো, আর এদিক থেকে ডি ওয়াই চলে আসছে। এইখানে পর্যন্ত কারো কোথাও বুঝতে সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলো, আশা করি কারো না কোনো ভাইয়া, সমস্যা নেই। সমস্যা নাই। তাহলে যদি কর্ণাটির সরণ ওয়াই হয়, মোট সরণ সর্বমোট সরণ হবে ওয়াই, কিন্তু এখানে তো ডি ওয়াই ক্ষুদ্র সরণ বিবেচনা করা হয়েছে। ইন্টিগ্রেশন করার জন্য কিন্তু এভাবে করতে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য বিবেচনা করে একবারে ইন্টিগ্রেশন করে দেওয়া হয়। তাহলে ক্ষুদ্র সরণের ডি ওয়াই বিবেচনা করা হয়েছে, এখন পুরো সরণ কণাটির মোট সরণ সর্বমোট সরণ ওয়াই, ওয়াই এর জন্য বিবেচনা করা হবে। তার মানে এই সমীকরণটাকে 0 থেকে ওয়াই এর মধ্যে ব্যবকলন করতে হবে। তাহলে 0 থেকে ওয়াই এর জন্য এই সমীকরণ, এই উপরে যে সমীকরণটা পাওয়া গিয়েছিল সেটাকেই 0 থেকে ওয়াই এর মধ্যে ইন্টিগ্রেশন করা হচ্ছে। সাম্যাবস্থানে কণাটির সরণ 0, আর একদিকে সর্বোচ্চ ওয়াই পরিমাণ সরণ হয়, ঠিক আর একদিকে মাইনাস ওয়াই পরিমাণ সরণ হয়। এই জন্য 0 থেকে ওয়াই একদিকে সরণের সাপেক্ষে এটা বিবেচনা করা হলো। ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা তো কনস্ট্যান্ট তাই না, এটা কনস্ট্যান্ট সামনে চলে আসছে, শুধু ওয়াই কে, যেহেতু ওয়াই এর সাপেক্ষে হচ্ছে, শুধু ওয়াই কে ইন্টিগ্রেশন করা যায়। ওয়াই কে ইন্টিগ্রেশন করলে y²/2, তারপর লিমিট গুলো বসে গেল। আচ্ছা, যার মূল বই আছে সাইদুজ্জামান স্যারের, মূল বইতে এখানে একটু মিস্টেক আছে আর কি, হ্যাঁ ওখানে একটু ভুল আছে, এটা ভুলটা আমি সংশোধন করে লিখেছি, এইভাবে লেখা। তারপর দেখো, এগুলো যারা ছিল তারাই থাক, এখানে শুধু লিমিটিং ভ্যালুটা বসানো হচ্ছে, আপার লিমিট y², 2 তো 2 এর মতোই আছে, আর 0 বসালে 0 হয়ে যাবে, এটা 0 এখানে নিয়ে আসার দরকার নেই। তারপর এখানে দেখো উপরে নিচে কাটাকাটি করলে কি হয়, তারপর তো এইটা পাওয়া গেছে, দেখো এই যে হাফ, এখানে 2 ছিল, নিচে 2 ছিল, ওইটাকে সামনে নিয়ে কমন নেওয়া হয়েছে, সামনে বের করে নেওয়া হয়েছে আর কি, হাফ হাফ করে নেওয়া হয়েছে। আর কি আছে, এই যে রো, রো তার মতোই আছে, 4π² 4λ² আগের মতোই আছে, ভি² যেভাবে ছিল সেভাবেই আছে। অর্থাৎ এখানে কোনো কাজ করে না, শুধু এই যে এই 2টাকে সামনের দিকে নিয়ে হাফ করে লেখা আছে। হুম। তারপরে a² এটা তো এই এখানে যেটা সেটা হচ্ছে যে উপরে কি আছে, এই হাফটা যদি সামনে চলে যায় তাহলে এখানে শুধু একটা y² পড়ে থাকে, y² পড়ে থাকে। y² মানে ওয়াই এর উপর স্কোয়ার, ওয়াই এর মান কিন্তু ছিল যে a sin 2π/λ ভিটি মাইনাস এক্স, একদম 1 নম্বর সমীকরণ, প্রথম সমীকরণে। এখানে যেহেতু হাফটা চলে যাবে, শুধু y² ছিল, আর এইটা হচ্ছে y² এর মান, y² মান ওয়াই ছিল a sin 2π/λ ভিটি মাইনাস এক্স, স্কোয়ার করলে এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার। এইখানে পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। সমস্যা নাই ভাইয়া। সহজ সহজ পড়াশোনা তো, এই জন্য সমস্যা নেই, ফিজিক্স অনেক কোনো কঠিন পড়া নেই, সব সহজ। তাহলে ওই মুহূর্তে একক আয়তনে মোট শক্তি, একটা গতিশক্তি বের করা হয়েছে, একবার স্থিতিশক্তি বের করা হয়েছে। তাহলে গতিশক্তি আছে, কোনো একটা বস্তু যদি গতিশীল গতিশীল থাকে, তার মধ্যে বিভব শক্তি আছে প্লাস গতিশক্তি আছে, তাহলে মোট শক্তি দুইটাকে যোগ করতে হবে, তাহলে মোট শক্তি পাওয়া যাবে। এখানে দুইটা শক্তি যোগ দিয়ে লেখা হয়েছে একটু আগেই, যেটা পাওয়া গেছে উপরে দেখে আসবো যে গতিশক্তির একটা মান পাওয়া গেছে, স্থিতিশক্তির একটা মান পাওয়া গেছে, তাদেরকে যোগ দিয়ে লেখা হয়েছে। যোগ দিয়ে লেখা হওয়ার পর যারা যারা কমন যাচ্ছে দেখো, হাফ, রো, 4π² λ², এগুলো, তারপরে a², এই যে এই অংশটা আর এইটা সমান, এটাকে যদি কমন না হয় তাহলে কি থাকবে, এইটা থাকবে,
সাইন স্কোয়ার 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস এখানে কি থাকবে কস স্কোয়ার টয়েস বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আচ্ছা, কমন নিলে এখানে কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে আসবে। একটু ড্র করি, এখানে কিন্তু এরকম আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কিন্তু 1। অর্থাৎ যারা যারা এখানে কমন যায়, এই যে এই এ পর্যন্ত এইখানে পর্যন্ত এইটা রাশি আর এখানে এইটা রাশি কমন যায়, কমন গেলে কিন্তু এইটা থাকে। আর বাকি যারা থাকে তাদেরকে যদি লেখা হয় তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অনুসারে এখানে 1 হয়ে যায়। তারপর দেখো এখানে এই যে ভি, ভি এর মান এন ল্যামডা যদি বসানো হয় এই সমীকরণ থেকে এই সমীকরণে আসতেছে এই লাইনে, এখানে শুধু ভি এ স্কোয়ারের জায়গায় এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার ভি ইকুয়াল এন ল্যামডা লেখা হয়েছে। যদি এখানে যদি ল্যামডা স্কোয়ার হয় তাহলে হরে একটা ল্যামডা ছিল, এই ল্যামডা ছিল, কাটাকাটি হয়ে গেল। কাটাকাটি হয়ে গেলে কিন্তু এই সমীকরণ থাকে। এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গের শক্তি রাশিমালা। বলতো প্রশ্নটা বুঝতে কোনো সমস্যা আছে? এখানে মূলত প্রশ্ন শেষ, সমস্যা থাকলে বলো। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে তো তোমরা কথা শুনতে পাবো না। আজান শেষ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। আচ্ছা, এই প্রশ্নটা কারো কোথাও বুঝতে সমস্যা আছে কিনা বলো, তাহলে আমরা পরের প্রশ্নে যাব। না ভাইয়া। পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নটা সোজা আছে, সবই সোজা। পরের প্রশ্ন হচ্ছে এটা, স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুর শর্ত প্রতিপাদন করো। এটা সমাধান হচ্ছে, শুরুতে স্থির তরঙ্গের সমীকরণ আগে প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি শুধু শর্তগুলো লিখে দেয় শর্ত, তাহলে তাকে এক 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 2 মার্ক দেওয়া হবে। যদি 7 মার্ক থাকে 7-এর মধ্যে 2 দেওয়া হবে। পুরোটাই লিখতে গেলে, ফুল নাম্বার পেতে গেলে আগে স্থির তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করতে হবে, ওই সমীকরণ থেকে সিদ্ধান্তে আসতে হবে। আমরা প্রতিপাদন শুরু করি, ধরি যে y1 এবং y2 দুটি তরঙ্গের উপরিপাদনের ফলে একটি স্থির তরঙ্গ সৃষ্টি হচ্ছে। স্থির তরঙ্গটা দেখতে এরকম ছিল, না এদিকে কোনো চিত্র আছে, এইটা ছিল স্থির তরঙ্গের চিত্র। এটা কোথাও সুবিধা মতো জায়গায় অঙ্কন করে নেবে। একটা তরঙ্গ এদিকে যাচ্ছিল, এদিকে, এটাকে ধরা হচ্ছে y1। সেটা আবার একটা প্রতিফলক, এটা হচ্ছে প্রতিফলক, প্রতিফলকে বাধা পেয়ে ডট চিহ্ন দ্বারা যেটা বোঝানো হয়েছে আবার এদিকে আসতেছে, আবার এদিকে আসতেছে, এটাকে ধরা হয়েছে y2। তাহলে y1 আর y2, y1 এদিকে গেছে আর y2 এদিকে আসায় পরস্পরের মধ্যে উপরিপাতন ঘটছে। তাহলে এখানে এই জন্য স্থির তরঙ্গটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমাদের হাতে সময় আর খুবই কম। আচ্ছা, আমরা পড়াশোনায় ফিরে যাই।
এটা ছিল প্রশ্নটা। হুম, ধরি দুইটা তরঙ্গের ফলে এটা সৃষ্টি হয়েছে, দুইটা তরঙ্গে দুইটা ধরে না হলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ তোমরা জানো, এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। একদিকে যাওয়ার ক্ষেত্রে যদি তাকে মাইনাস এক্স ধরা হয়, আর বিপরীত দিকে আসার ক্ষেত্রে তাকে প্লাস এক্স ধরতে হবে। শুধু এখানে এখানে একটু পার্থক্য। প্লাস এক্স যখন সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যায় এটাকে মাইনাস এক্স ধরা হয়, যখন এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসে, বিপরীত দিকে আসে, তখন সেটাকে ভিটি প্লাস এক্স ধরা হয়। তাহলে এদের লব্ধি তরঙ্গ কি হবে? ওয়াই ওয়ান আর ওয়াই টু দুইজন একসাথে মিলিত হয়েছে, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এর যোগফল, এটাই হবে লব্ধি তরঙ্গ। এদেরকে যোগ করলে কি হয়? এখানে ওয়াই ওয়ান আর এটা হচ্ছে ওয়াই টু এর মান, দুইটাকে প্লাস দিয়ে লেখা হয়েছে। তারপরে থেকে এখানে এ আছে, এখানে এ আছে, এ কমন, এ কমন নিলে এই অংশগুলো থাকে। আচ্ছা এখানে দেখো তো, এটাও তো সাইনের একটা থিটা, তাই না? এখানে কিন্তু প্লাস এক্স, আর এটা হচ্ছে সাইনের একটা থিটা, এখানে মাইনাস এক্স। আমরা এখানে চাইলে এটাকে সাইন, এটাকে সি ধরতে পারি, এখানে ডি ধরতে পারি। এখানে সূত্রটা লিখে রাখিনি, আমি সূত্রটা লিখে দিচ্ছি। এখানে এই সূত্রটা কাজে লাগছে, এই যে সাইন সি প্লাস সাইন ডি, এটা সূত্র কি হবে? টু সাইন সি প্লাস ডি বাই টু, তারপর হচ্ছে কস সি মাইনাস ডি বাই টু। এটা তোমরা গুগলে সার্চ করলে পাবা, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তাহলে এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে সি এর মান, সাইন এটা হচ্ছে ডি এর মান। সূত্র হচ্ছে টু সাইন, এই যে টু সাইন, এখানে সি প্লাস ডি এর মান, সি প্লাস ডি বাই টু কস, কস সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু। তারপর দেখো এখানে তাহলে কাটাকাটি হয়ে যায়, এখানে এই যে মাইনাস এক্স প্লাস এক্স কাটাকাটি হয়ে যায়, ভিটি আর ভিটি টু ভিটি থাকে, এখানে টু ভিটি থাকে। আচ্ছা টু ভিটি, তাহলে টু ভিটি থাকে, এই যে নিচে যে টু আছে আর উপরে যে টু ভিটি টু কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেলে কে থাকে? শুধু এই যে এই অংশটা থাকে। আবার কজের ক্ষেত্রেও তাই, কজের ক্ষেত্রে কিন্তু এই মাইনাস ভিটি আর প্লাস ভিটি কাটাকাটি হয়েছে, এক্স প্লাস এক্স থাকে, তাহলে টু এক্স থাকে, এই যে টু এক্স থাকে, টু আর টু কাটাকাটি কাটাকাটি হয়ে গেল, শুধুমাত্র এক্স থাকে। এই লাইন থেকে এই লাইনে আসতে তেমন কিছু করা হয়নি, এটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা, সাধারণ ক্যালকুলেশন, ছোট বানাই নেই। তাহলে যারা কাটাকাটি হয়ে গেছে, কাটাকাটিদেরকে বাদ দিলে এই লাইনটা থাকে, এই লাইনটা থাকে। তারপর দেখো এই যে এই জিনিসটা টু এ কস টু পাই বাই ল্যামডা এক্স, এটাকে কি বলা হয়? এটাকে লব্ধি তরঙ্গের বিস্তারের সমীকরণ বলে। এটা আমরা প্রতিপাদন করিনি, কিন্তু এখানে তোমাদেরকে মুখস্থ রেখে এটা কাজে লাগাইতে হবে। এটাকে লব্ধি তরঙ্গের বিস্তারের সমীকরণ বলে, এটাকে এ দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এই জায়গাটাকে এ লিখে দেওয়া হলো, এই জায়গাটার পরিবর্তে এটা। আর সাইন টু পাই বাই ল্যামডা ভিটি, সাইন টু পাই বাই ল্যামডা ভিটি যেভাবে ছিল সেভাবেই আছে। এখানে লেখা যায়, এখানে এ ইকুয়াল হচ্ছে টু এ কস টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তারের সমীকরণ। এই যে এই সমীকরণটাই মূলত হচ্ছে ওয়াই ইকুয়াল এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি, এটাই হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। কারণ এই যে মূল সমীকরণ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো? এই পর্যন্ত, এখানে পর্যন্ত। আচ্ছা কেটে গেলে একটু আরেকবার জয়েন হতে হবে, আর অল্প সময় আছে তো, লিঙ্কটা কেটে যাবে। বলো তো এই পর্যন্ত কারো কোথাও কোনো বুঝতে সমস্যা আছে কিনা?
সমস্যা আছে? নাহলে সামনের দিকে যাব। হ্যাঁ, তাহলে সমীকরণ প্রতিপাদন শেষ, স্থির তরঙ্গের সমীকরণ প্রতিপাদিত হয়েছে। এখন সেখান থেকে সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দুর ব্যাপারটা নিয়ে আসবো। এটা বোঝার জন্য এই যে এখানে সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু বোঝার ক্ষেত্রে সহজে যাতে বোঝা যায়, এই জন্য কিছু বিষয় আগে থেকে মনে রাখতে হয়। আমরা শর্তগুলো বোঝার আগে কিছু ব্যাপার আগে জেনে নেই। আচ্ছা, এই যে একটা চিত্র, তাই না? চিত্র কি দেখা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বলতো চিত্রটা? জি ভাইয়া। আচ্ছা, এখানে স্থির তরঙ্গ দেখা যাচ্ছে কিন্তু। আচ্ছা, স্থির তরঙ্গের ক্ষেত্রে ল্যামডা হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে ল্যামডা। আচ্ছা, এখানে ল্যামডাটা একটু ভিন্ন ভাবে ধরছে, একই দূরত্ব, কিন্তু আমাদের বুঝতে সহজ হবে আর একটা চিত্র দিয়ে। আমি একটু নিচে গিয়ে চিত্র নামবো, এই চিত্র দিয়ে হচ্ছে না। এক কাজ করি, খেয়াল করো, অক্ষ ব্যবস্থা নিলাম। এখানে স্থির তরঙ্গটা দেখতে মতো এরকম, এরকম, এরকম। আচ্ছা, স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে পর পর দুইটা লুপের মতো দেখা যাচ্ছে না? এটা হবে ল্যামডা, এটা হবে ল্যামডা, আর এটা হবে ল্যামডা বাই 2, আর এই দূরত্বটা হবে ল্যামডা বাই 4। এটা একটা নিষ্পন্দ বিন্দু, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে একটা আছে, এটা সুস্পন্দ বিন্দু, এটা সুস্পন্দ বিন্দু। তাহলে এখন খেয়াল করো তো, স্থির তরঙ্গের ক্ষেত্রে এইটা একটা লুপের মতো না? যে এইটা একটা লুপের মতো, এটা একটা লুপের মতো, পর পর দুইটা লুপের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা কিন্তু ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। এটাই হচ্ছে স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, পর পর দুইটা লুপের মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে এটা হচ্ছে ল্যামডা। তাহলে দুইটা লুপের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে একটা লুপের তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা এর অর্ধেক, মানে এই পয়েন্টটা, এটা হচ্ছে ল্যামডা এর অর্ধেক, তার মানে ল্যামডা বাই 2। আবার একটা লুপের অর্ধেক, একটা লুপ তো ল্যামডা বাই 2, একটা লুপের অর্ধেক কত? ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4। তাহলে দেখো তো, এই বিন্দুগুলো হচ্ছে পর পর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? যদি প্রশ্ন করা হয় যে পর পর দুইটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এইটা একটা নিস্পন্দ বিন্দু, এইটা একটা নিস্পন্দ বিন্দু, বলো পর পর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? বলো তো কেউ একজন, এখানে চিত্রটা দেখে বলো। আহ শোনা যাচ্ছে কি আমার কথা? শুনতে পাচ্ছো? জি ভাইয়া। এটা ল্যামডা একটা ডিভাইড বাই 2 নিস্পন্দ হবে বিন্দু। না? হ্যাঁ, ল্যামডা ডিভাইড বাই 2। ল্যামডা ডিভাইডেড, এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু, এদের মধ্যকার দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2। যদি বলে যে পর পর তিনটি নিস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব, এই যে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এদের মধ্যকার দূরত্ব কিন্তু ল্যামডা। এই ব্যাপারগুলো সামনে অনেক আসবে, তো আগে ক্লিয়ার না হলে সমস্যা আছে। এখন যদি বলে যে একটি নিস্পন্দ বিন্দু আর একটি সুস্পন্দ বিন্দু, এর মধ্যবর্তী দূরত্ব কত? এর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 4। তাহলে এই কয়েকটা কথা যদি একটু মনে রাখতে পারো। আচ্ছা, এতটুকু অংশ বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? না ভাইয়া। ভাইয়া পরপর দুটি সুস্পন্দ বিন্দু দূরত্ব 3 ল্যামডা বাই 4 হবে। হ্যাঁ, দুটি
সুস্পন্দ বিন্দুর দূরত্ব। আচ্ছা, নিস্পন্দ বিন্দুর দূরত্ব যেভাবে বের করা গেছে সুস্পন্দ বিন্দুর দূরত্ব একইভাবে বের করা যাবে, দূরত্ব একই হয়। এখানে নিস্পন্দ দেখানো হয়েছে, যদি নিস্পন্দ জায়গায় সুস্পন্দ লিখে দেওয়া যায় একই হবে। তাহলে দুটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? λ/2। তাহলে দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হবে λ/2। এখানে আবার দেখো, একটা নিস্পন্দ বিন্দু, একটা নিস্পন্দ বিন্দু, একটা নিস্পন্দ বিন্দু, তিনটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? λ। আবার একইভাবে তিনটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ হবে। এই যে এইটা একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা, এদের মধ্যবর্তী দূরত্বটাও কিন্তু ল্যামডাই হবে। অর্থাৎ সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু দিয়ে নির্ণয় করা সহজ, দেখা যায়, সহজে বোঝা যায়। আর নিস্পন্দ বিন্দু বুঝে ফেলতে পারলে সুস্পন্দ বিন্দু একইভাবে বের করা যাবে মধ্যবর্তী দূরত্ব। আমরা প্রশ্নে ফিরে যাই। এই যে সমীকরণ প্রতিপাদন শেষ। এই চিত্রটা সুবিধা মতো জায়গায় কোথাও অঙ্কন করে নেবা, চিত্র আঁকলে প্রশ্নের মান বৃদ্ধি পায়। তাহলে সুস্পন্দ বিন্দুর শর্ত। আচ্ছা, সুস্পন্দ বিন্দু কি আর নিস্পন্দ বিন্দু কি এটার সংজ্ঞা কিন্তু আমাদের আগে থেকেই জানা থাকতে হবে। সুস্পন্দ বিন্দু কোনটা ছিল চিত্রে খেয়াল করো তো, এই যে একদম যেটা চূড়ার পয়েন্ট সুস্পন্দ, এই যে এইটা উপরের যে পয়েন্টটা, এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু। আর যেটাতে কোনো তরঙ্গের মান শূন্য হয়ে গেছে এগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু। এই সংজ্ঞাগুলো আমাদের আগে থেকে জানা থাকতে হবে, যে যেখানে তরঙ্গের মান সর্বোচ্চ সেটা হচ্ছে সুস্পন্দ, যেখানে তরঙ্গের মান 0 প্লাস মাইনাস করে 0 হয়ে গেছে সেটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। এই সংজ্ঞাগুলো কিন্তু কাজে লাগবে আমাদের শর্ত প্রতিপাদনের ক্ষেত্রে। দেখো, যে সকল বিন্দুতে লব্ধি বিস্তার সর্বোচ্চ, অর্থাৎ a ইকুয়াল প্লাস মাইনাস 2a, 2a দিয়ে কিন্তু বিস্তার বোঝায়, সে সকল বিন্দুতে সুস্পন্দ বিন্দু তৈরি হয়। অর্থাৎ যে সকল বিন্দুতে, এগুলো কিন্তু আগে থেকেই ধরে নিতে হবে আমাদের। অর্থাৎ এই যে বিস্তার কোনটা ছিল, cos 2π/λ × x, এটা প্লাস মাইনাস 1 হয়, সে সকল বিন্দুতে সুস্পন্দ বিন্দু তৈরি হয়। সমীকরণটা কেমন ছিল? এই যে সমীকরণটা, এই যে এইটার মান যখন এখানে প্লাস মাইনাস 1 হবে তখন সেটা সুস্পন্দ বিন্দু। এখানে প্লাস মাইনাস 1 কেন ধরা হচ্ছে? এখানে প্লাস মাইনাস 1 ধরার কারণ হচ্ছে +1 দিয়ে বোঝায় সর্বোচ্চ মান, আর -1 দিয়ে বোঝায় সর্বনিম্ন মান। তাহলে সুস্পন্দ বিন্দু যেহেতু আমরা নির্ণয় করব, এটার সুস্পন্দ বিন্দু কোনটা যেখানে সর্বোচ্চ মান হয় আর সর্বনিম্ন মান হয়, সেটাই তো সুস্পন্দ বিন্দু। তাহলে আমরা যদি সুস্পন্দ বিন্দু কল্পনা করি, এই জায়গার মানটা কি +-1 হতে হবে না? +-1, +-1। আর নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে এই জিনিসটাকে কিন্তু 0 হইতে হবে। এই ব্যাপারটা আমরা সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দুর সংজ্ঞা থেকে আমাদের জানা থাকতে হবে, সেই জানার ব্যাপারগুলো এখন কাজে লাগাচ্ছে। আচ্ছা, বিষয়টাকে বুঝতে পারছো? এটা কেন +-1 ধরতে হবে, শুধু এই পয়েন্টটা বুঝছে কিনা বলো। সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে এটাকে কেন +-1 ধরতে হবে, আর নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কেন 0 ধরতে হবে, এই দুইটা বিষয় ক্লিয়ার হইলে বলে থাকো। ভাইয়া জিরো কেন হবে এটা একটু বুঝে নেন। নিস্পন্দ বিন্দু যেহেতু, নিস্পন্দ বিন্দুর সংজ্ঞায় বলে দিচ্ছে 0 হবে কিন্তু নিস্পন্দ বিন্দুর বুঝছি ক্ষেত্রে। বুঝছি বুঝছি। ও আচ্ছা, তাহলে ড্র করে দিলাম। আমাদের ক্লাসটা এখনই শেষ হবে। তাহলে যেহেতু প্লাস, এটাকে যখন +-1 হবে তখনই কিন্তু সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দুর সংজ্ঞা অনুসারে। এক্ষেত্রে এইটার মান যদি প্লাস, এইটা যদি +-1 যেটা বিস্তার, এই যে বিস্তার, পুরো বিস্তারটা যদি +-1 হয়, এটা একটা সমীকরণের মতো। এই সমীকরণে যদি এই 2π/λx এটাকে ঠিক রেখে যদি cos কে এই পাশে পক্ষান্তর করা হয়, তাহলে এখানে cos ইনভার্স হয়ে যাবে না, উল্টা পাশে cos ইনভার্স +-1 হবে। এরকম কিছু একটা হবে। আচ্ছা, cos ইনভার্স +-1 এটা দিয়ে কি বোঝায়? cos ইনভার্স +-1 এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে cos এর মান কিসের কিসের জন্য +-1, কোন কোন কত কত কোণের জন্য
কজের মান প্লাস মাইনাস ওয়ান, এটা দিয়ে কিন্তু এটা বোঝায়। এটা ম্যাথ করার ক্ষেত্রে তোমরা এরকম অনেক ম্যাথ করে আসছো। তো তাহলে দেখো যে কজের কোন কোন মানের জন্য প্লাস মাইনাস ওয়ান মান পাওয়া যায়, কজের কোন কোন মানের জন্য। তাহলে এই মানগুলোর 0 জন্য সবসময় কজের মান প্লাস মাইনাস ওয়ান পাওয়া যায়, বুঝছো? এই যে এই মানগুলো, কজের মান যখন 0 ডিগ্রি, তখন কজ 0 ডিগ্রি মান কত? 1। আর এটা হচ্ছে কজ, এটা হচ্ছে কজ 180 ডিগ্রি পাই। কস 180 ডিগ্রির মান কত? -1। আর কস 2 পাই, এন পাই, 3 পাই, 4 পাই, এগুলো সবগুলোর মানে কিন্তু 1। তাহলে কজের এই মানগুলোর জন্য, যখন কজের মান 0 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়, আর পাইয়ের গুণিতক হয়, পাইয়ের পূর্ণ গুণিতক, 1টা পাই, 2টা পাই, 3টা পাই, 4টা পাই, 5টা পাই, 6টা পাই, এন এর মানে এভাবে 1 2 3 ডটটা চলতে থাকবে। অর্থাৎ পাইয়ের পূর্ণ গুণিতক, কোনো অর্ধক না, ভগ্নাংশ না, পাই/2 হবে না, পাই/4 না, পাই/3ও না, পুরোপুরি পাই যখন হবে, সে সকল ক্ষেত্রেই কিন্তু কজের মান প্লাস মাইনাস ওয়ান হয়। তাহলে এই যে গাণিতিক কৌশল থেকে কিন্তু এই লাইনটা চলে আসছে। তারপর এখান থেকে এক্স এর মান যদি বের করা যায়, এক্স এর মান বের করলে কি হবে? এই মানগুলো পাওয়া যাবে। এখান থেকে এক্স এর মান যদি বের করা হয়, তাহলে এদিকে এই যে 2 পাই/ল্যামডা, এদিকে পক্ষান্তর ধরি যে এক্স ইকুয়াল, এটাকে শুরুতে পাই ধরে নেওয়া হয়েছে, তা এটাকে যদি, এদেরকে যদি পক্ষান্তর করে যদি শুধু এক্স এর মান বের করা হয়, তাহলে এখানে কি থাকবে? তাহলে এই লাইনটা চলে আসবে। হ্যাঁ, এখানে এর মান হচ্ছে 1/2। সকল বিন্দুতে বিস্তার সর্বাধিক হয়, তাই এগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু। তাহলে এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা? বলো, এখানে পর্যন্ত কোথাও কোনো পয়েন্টে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলো কিনা? এটা মূলত একটা যে সমীকরণ, এই সমীকরণ থেকে শুধু এক্স এর মান বের করা হচ্ছে, এক্স এর মান, এক্স এর মান বের করলে কিন্তু এই সমীকরণটা চলে আসে। নর্মালি যেভাবে পক্ষান্তর হয়, এইটাকে একবার 0 ধরতে হবে, এইটাকে একবার পাই ধরতে হবে, এইটাকে একবার 2 পাই ধরতে হবে, যেহেতু সবগুলো ইকুয়াল আছে। তারপর পক্ষান্তর করে এক্স এর মান বের করে নিলে এই মানগুলো পাওয়া যাবে। এখন বলো, এই পর্যন্ত বুঝতে কোথাও কোনো জায়গায় সমস্যা আছে কিনা? না থাকলে নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে যাই। নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে এই জিনিসটা হয়, নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে যেটা বিস্তারের মান সেটাকে 0 হতে হয়, অর্থাৎ cos 2 পাই ল্যামডা ইন্টু এক্স, এটাকে 0 হইতে হবে। তাহলে 0 যদি হইতে হয়, তাহলে আবার কি হবে? cos কে যদি এই পাশে না হয় পক্ষান্তর করে, তাহলে cos ইনভার্স, cos এদিকে থেকে এই পাশে ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স 0। অর্থাৎ cos এর মান কোথায় কোথায় 0 হয়, তাই না? cos এর মান এই মানগুলোতে 0 হয়, যখন cos এর মান 90 ডিগ্রি আর 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, পাই/2 পৃথিবীতে 90 ডিগ্রি বোঝায়, cos 90 ডিগ্রির মান 0, আর 90 ডিগ্রির বিজোড় গুণিতক, এগুলো হচ্ছে সব সময় cos এর মান এই জায়গাগুলোতে 0 হয়। তাহলে cos এর মান এই জায়গাগুলোতে 0 হয়, এই জন্য এই সমীকরণটা আসছে। আর সামনে যেহেতু একটা বিজোড় গুণিতক, সবসময় 3 5, 2n+1 দিয়ে কিন্তু বিজোড় সংখ্যা বোঝায়। 2n এটা একটা জোড় সংখ্যা, সব সময় যে সংখ্যাকে n এর মান যাই বসাও না কেন, তাকে 2 দিয়ে গুণ দিলে অবশ্যই একটা জোড় সংখ্যা হবে, আর তার সাথে একটা 1 যোগ দিলে এটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। তো বিজোড় সংখ্যা প্রকাশক রাশি এটা,
এখানে যেহেতু সব ক্ষেত্রে বিজোড় সংখ্যা আসতেছে, তাই এই রাশিটা আসছে বিজোড় বোঝানোর জন্য। অনুরূপ ভাবে এখান থেকে যদি এক্স এর মান বের করে নেওয়া হয়, এটাকে একটা সমীকরণ বিবেচনা করে এটাকে একবার π/2 ধরতে হবে, এটাকে একবার 3π λ/2, এটাকে একবার 5π/2 ধরলে তারপর যদি এক্স এর মান বের করতে হয়, এটা পক্ষান্তর হয়ে কাটাকাটি হয়ে এক্স এর মান এটা পাওয়া যাবে। অর্থাৎ এ সকল বিস্তৃতিতে লব্ধি বিস্তার শূন্য হয়। এই হরটা এখানে পক্ষান্তর করলে এটা তো লবে আছে, এইদিকে চলে আসবে। এদিকে চলে আসলে কিন্তু এটা লবে আছে, হরে এসে 2 × 4 হয়ে যাবে। এই জন্য নিচে 4 হয়েছে, এইটাও 4 হয়েছে। কারণ এই দিকার টুটা পক্ষান্তর হইলে এটা হরে আসবে, হরে চলে আসে 2 × 4 হয়ে যাবে। বুঝতে সমস্যা থাকলে বলো, নাহলে ক্লাস শেষ করে দেবো। 9টা বাজতে চললো। তাহলে আশা করা যায় কারো কোথাও বুঝতে সমস্যা নাই, যেহেতু সহজ ব্যাপার স্যাপার গুলা। যেহেতু কারো কোনো সমস্যা নাই, কেউ কোনো কথা বলতেছে না, আমরা ক্লাসটা এক্ষুনি শেষ করব। হুম। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হচ্ছে টানাতার সংক্রান্ত প্রশ্ন। টানাতারের আর কম্পনের ক্ষেত্রে প্রমাণ করো যে বি ইকুয়াল রুট ওভার টি বাই এম। ন্যাশনাল ইউনিভার্সিটি 2010 সালে এসেছিল প্রশ্নটা। এখানে বি হচ্ছে গতিবেগ, টানাতারের যে কম্পন সেই কম্পনের গতিবেগ, টি হচ্ছে টান, আর এম হচ্ছে ভর। প্রশ্নটা প্রতিপাদন করা শুরু করি। হুম, মনে করি এ পি বি ও APBQC তার একটা অংশ বিশেষ, এটাকে টি বলে। উভয় প্রান্তে টেনে বাঁধা আছে, তারটির দৈর্ঘ্যের অবিলম্বভাবে টেনে ছেড়ে দেওয়া হয়েছে, ফলে এতে সৃষ্ট আর তরঙ্গ তারের দৈর্ঘ্য বরাবর। এখানে কিছু চিত্র মিসিং আছে, এটা বোঝার জন্য আমি কিছু চিত্র অঙ্কন করতেছি, সেগুলোর দিকে একটু দৃষ্টি রাখো। মনে করো যে এটা হচ্ছে একটা রাবার, যেটা আমি অঙ্কন করছি, ধরে নাও ওইটা হচ্ছে একটা রাবার। আচ্ছা, এই রাবারটার এই জায়গায় ধরে আমি যদি নিচের দিকে টান দেই, টান দিয়ে কি করব, টান দেওয়ার পর ছেড়ে দেবো, নিচের দিকে টান দিয়ে ছেড়ে দেব। আর এই রাবারের এই দুই প্রান্ত কোনো একটা অবলম্বনের সাথে দৃঢ়ভাবে আটকিয়ে দেওয়া আছে, অর্থাৎ টান দিয়ে রাখা আছে। এই পাশেও একটা টান আছে, এই পাশেও একটা টান আছে, এই দিক থেকে। এর মতো অবস্থায় এই রাবারটাকে যদি নিচের দিকে টেনে ছেড়ে দেই, তাহলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে এই রাবারটা আর তার আগের জায়গায় থাকবে না, সে তখন এইভাবে কাঁপাকাঁপি শুরু করবে। এই যে উপরের দিকে একটা অংশ যাবে এরকম, আর নিচের দিকে একটা অংশ আসবে এইভাবে, উপরে নিচে কম্পন শুরু হবে তার। হুম। এটাকে যদি এখানে টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে এইটা তো ছিল রাবারটা, মূল রাবারটা, এটা তখন উপরে নিচে কাঁপতে থাকবে, উপরে নিচে। নিচেরটাকে আমরা এভাবে দেখিয়েছি, আর এইটাকে এইভাবে দেখিয়েছি, এরকম ঘটনা ঘটবে। আচ্ছা, এটা হচ্ছে রাবারের ক্ষেত্রে। আর এখানে যেটা দেখানো আছে সেটা হচ্ছে টানা তারের ক্ষেত্রে। টানা তারের ক্ষেত্রে, রাবারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে পুরো রাবারটা যেহেতু এলাস্টিসিটি বেশি, পুরো রাবারটাই কিন্তু এরকম বেঁকে যাবে, এরকম একটা বৃত্তের অংশ হয়ে যাবে। এই রাবারটা একবার নিচের দিকে উঠবে, একবার উপরের দিকে উঠবে, এইভাবে সে উপরে নিচে দোল খেতে থাকবে। কিন্তু রাবার না হয়ে এটা যদি কোনো তার হয়, তাহলে কি হবে? এই চিত্রে কিন্তু রাবার বিবেচনা করে নেই। এই চিত্রে এই যে এইটাকে একটা তারের অংশ বিশেষ দেখানো হয়েছে, আমি এখানে একটু দেখাই জিনিসটা সংক্ষেপে। মনে করো যে এটা হচ্ছে একটা তার, রাবার না, এটা হচ্ছে তার। তাহলে এটাকে যদি এখন এইখানে ধরে টান দেওয়া হয়, মাঝখানটা দিয়ে ধরে, তাহলে কিন্তু এই জিনিসটা এরকম করে বাঁকা হয়ে আসবে, এরকম করে বাঁকা হয়ে এরকম হয়ে যাবে। এই প্রান্তগুলা একদম শেষ পর্যন্ত কিন্তু বাঁকবে না, শুধু মাঝখানেরটা একটু বড় হবে, এইদিকেও এই প্রান্তটাও ঠিক থাকবে। রাবারের ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটছিল, রাবারের ক্ষেত্রে পুরো রাবারটাই বাঁকা হয়ে আসছে, যেহেতু রাবারের এলাস্টিসিটি বেশি। কিন্তু তারের বা যার এলাস্টিসিটি তুলনামূলক একটু কম, সেটার প্রান্তগুলো ঠিক থাকবে, এই প্রান্ত, এই প্রান্ত, এগুলো ঠিক থাকবে।
এই প্রান্ত ঠিক থাকবে, শুধু মাঝখানের অংশটা এভাবে বেঁকে আসবে। এটাকে বইয়ে বলা হয়েছে যে অনেকটা কুঁজের মতো দেখতে। উটের পিঠে কেমন থাকে, উটের পিঠে এরকম একটা কুঁজের মতো থাকে না, উপরের দিকে এই যে এরকম একটা কুঁজের মতো থাকে। তাহলে এইটা দেখতে অনেকটা কুঁজের মতো হবে। রাবারের ক্ষেত্রে যেহেতু উপরের নিচে ওঠানামা করতেছিল, এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা এইভাবে আছে, আবার সেটা উপরের দিকেও কিছুটা যাবে, সেটা ওঠানামা করবে এইভাবে, উপরের দিকেও কিছুটা যাবে, এইভাবে ওঠানামা করবে। তাহলে এইটা হচ্ছে নিচের দিকের অংশ, আর এটা হচ্ছে উপরের দিকের অংশ। এখন এই জিনিসটা টান দিয়ে ছেড়ে দিলে, এটা ছিল মূল তার, এই তারটাকে যদি এই অভিলম্ব বরাবর নিচের দিকে টান দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা এই যে এইভাবে উপরে নিচে দোল খেতে থাকবে, কম্পন হবে, আর এরকম একটা লুপ তৈরি হবে। এটা তোমরা চাইলেই বাসায় এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে এরকম থেকে। আচ্ছা এই তারে, আচ্ছা আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, যতটুকু বললাম, এতটুকুর মধ্যে কি বুঝতে পারছো সবাই এতটুকু অংশ? ভাইয়া একটু পরে জয়েন হয়েছি তো, আবার প্রথম থেকে একটু মানে সংক্ষিপ্ত একটু বলে। সব কিন্তু হচ্ছে, এইটা ছিল একটা টানা তার, এটা ছিল একটা টানা তার মাঝখানে যেটা আছে। এখন এই টানাটা, এটা একটা তার মানে এই দিক থেকে একটা অবলম্বনের সাথে তারটা আটকানো আছে টান টান করে, এই দিকটাও তারের এই দিকটাও টান টান করে আটকানো আছে, এইটা ছিল সেই টানা তার। এই টানা তারকে যদি অবিলম্ব বরাবর টান দিয়ে ছেড়ে দেওয়া হয়, টান দিয়ে ছেড়ে দেয় এই বরাবর, আমরা নিচের দিকে টান দিলাম, নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর কি হবে, তাহলে এইটা মূলত এই বরাবর ছিল, সে তো আর এখানে থাকবে না, মাঝখানে থাকবে না, টান দিল সে এই জায়গাটা চলে আসবে, এইরকম একটা হয়ে যাবে, অনেকটা উটের পিঠের কুঁজের মতো। আর টান দিয়ে ছেড়ে দিলে সে তো আর এখানে এসে থাকবে না, সে উপরে নিচে ওঠানামা করতে থাকবে, একবার এখানে যাবে, আর একবার উপরের দিকে এইভাবে যাবে, উপরে নিচে ওঠানামা করতে থাকবে। তাহলে এই যে অংশটা, এটা দেখতে অনেকটা উটের পিঠের কুঁজের মতো। তাহলে এতটুকু বুঝতে পারছো তো না এখন যেটা বললাম? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে দেখো এই যে উপরের যে অংশটা, উপরের যে অংশটা, এই যে লাল করে যেটা চিহ্নিত, শুধু এই চিত্রে এতটুকু অংশই দেখা যাচ্ছে, আর বাদ বাকি যেই যে নিচের দিকে যাচ্ছিল, তারপরে তারটা একবার স্ট্রেট অবস্থায় ছিল, এই চিত্রে এগুলো স্কিপ করা হয়েছে, এগুলো দরকার নেই। শুধু দেখো এই যে উপরের এই অংশটার সাথে এই যে চিত্রের আমাদের বইয়ের যে চিত্র দেওয়া আছে এই অংশটার মিল আছে কিনা, এই যে এই অংশটা, সেটা কি, এ পি, এ পি, বি, কিউ, সি, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা তারের অংশ বিশেষ, এটা হচ্ছে একটা তারের অংশ বিশেষ। তাহলে এইটা থেকে কিন্তু এখানে আসা যায়। আর এই তারটা উভয় দিকে কিন্তু টান টান করে দৃঢ় অবলম্বনের সাথে আটকানো আছে, টান টান করে। এই দৃশ্য দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, এই চিত্র দেখে বোঝা যাচ্ছে না টান কোথায় দেয়া। এই জিনিসটা বোঝানোর জন্য আমি চিত্রগুলো বুঝাইলাম, যে আসলে টান দেওয়া আছে, টান দেওয়ার পরও তাকে অবিলম্ব করে টান দিলে এরকম একটা জিনিস তৈরি হয়, সেইটাই হচ্ছে এইটা, সেটা হচ্ছে এই তারটা। তাহলে এটা হচ্ছে একটা তারের অংশ বিশেষ, এই অংশটা। এখন বলো যে এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, এটা না বুঝলে কিন্তু কনফিউশন থেকে যাবে। আচ্ছা আশা করছি কারো কোনো সমস্যা নেই, সমস্যা থাকলেও রেকর্ডটা দেখে নিলে ওটা বুঝে যাবে। আচ্ছা এই ছিল তারের অংশটা, এই ছিল তারের অংশ। কিন্তু এই তারকে যখন নিচের দিকে, এখানে খেয়াল করো, যখন তাকে নিচের দিকে টান দেওয়া হয়েছে, পুরো অংশটা কি বাঁকা হয়েছে? পুরো অংশটা বাঁকা হয়নি। এই দিক যেগুলো প্রান্ত কিনারা যেভাবে ছিল তারা সেভাবেই আছে, কিন্তু মাঝখানের অংশটা একটু বাঁকা হয়েছে। দেখো এখানেও এই প্রান্তগুলা যেভাবে ছিল সেভাবেই আছে, মাঝখানেরটা একটু বৃত্তাকার বাঁকা হয়েছে, মাঝখানেরটা বাঁকা হয়েছে, মাঝখানের অংশটাই বৃত্তের একটা অংশ হয়ে গেছে, বৃত্তের একটা অংশ। এটা যে একটা বাঁকা হয়ে গেছে, আমরা চাইলে
এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করে ফেলতে পারি। তার মানে এটা একটা বৃত্তের অংশ হয়ে গেছে। এখন চিত্রে খেয়াল করো যে মনে করি এ পি বি কিউ সি তারের একটা অংশ বিশেষ, একে টি বলে উভয় প্রান্তে টেনে বেঁধে দেওয়া আছে। এই যে তারটাকে টি টানে বা টি বলে উভয় দিকে বেঁধে দেওয়া আছে এই তারটা। চিত্র দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ফলে এতে সৃষ্ট আর তরঙ্গ তারের দৈর্ঘ্য বরাবর ভি বেগে বাম থেকে ডান দিকে প্রবাহিত হবে। এখন এটাকে যদি টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে একটা যে তরঙ্গ সেটা কি হবে, সেটা বাম থেকে ডান দিকে প্রবাহিত হবে। এখন পরে আসি যে তারটিতে টান দেওয়ার ফলে কুঁজের আকার ধারণ করে। এই যে এটা একটা অনেকটা দেখতে উটের পিঠের কুঁজের মতো, তাই বলছে যে এটা একটা কুঁজের আকার ধারণ করে। মনে করি একটি বৃত্তচাপ পিকিউ সৃষ্টি হয়, যার কেন্দ্র হচ্ছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে বিএম ইকুয়াল আর ইকুয়াল ক্ষুদ্র। আচ্ছা, তাহলে এই যে একটা বৃত্তচাপের মতো এটা টান দেওয়ার ফলে একটু উপরে উঠে গেছে, তারপর বৃত্তচাপের মতো এই অংশটা সৃষ্টি হয়েছে। এখন এটা যেহেতু বৃত্তচাপের একটা অংশ, সেটার কেন্দ্র আছে নিশ্চয়ই। বৃত্তচাপ মানে কি, বৃত্তের একটা অংশ। তার মানে এটাকে কেন্দ্র করে যে একটা বৃত্ত অঙ্কন করে ফেলতাম, বড় সাইজের একটা বৃত্ত, তাহলে কিন্তু এটার কেন্দ্র এম হইতো, কেন্দ্রটা এম হইতো। তাহলে এটা যেহেতু বৃত্তচাপের একটা অংশ, সেটার একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা হচ্ছে এম এবং ব্যাসার্ধ আর, এটার ব্যাসার্ধ আর। কম্পিত তারে পি ও কিউ বিন্দুতে যথাক্রমে পিও এবং ও কিউ দুটি স্পর্শক টানে। এই যে এটা একটা তার ছিল, এটা একটা তার ছিল, তারের একটা অংশ বিশেষ ছিল, এটার পি বিন্দুতে একটা স্পর্শক আঁকা হলো। এই যে এটা হচ্ছে সেই স্পর্শকটা, একটা স্পর্শক আঁকা হলো পি বিন্দুতে একটা, এই যে কিউ বিন্দুতে একটা তীর চিহ্নিত যে স্পর্শকটা, এটা আঁকা হলো। এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। এই স্পর্শক গুলোকে যদি পিছনের দিকে বর্ধিত করা হয় তাহলে সেগুলো ও বিন্দুতে মিলিত হয়। এখানে যে স্পর্শক ছিল সেটাও ও বিন্দুতে মিলিত হবে। এখানে কিন্তু এতটুকু বলা হয়েছে। এখানে পর্যন্ত কারো কথা বুঝতে সমস্যা আছে? এতটুকু বুঝলেই আমাদের অঙ্ক মোটামুটি শেষ এই প্রতিপাদক। পরের গুলো সোজা আছে। আচ্ছা, বুঝতে পারছো কিনা বলো। জি ভাইয়া। তাহলে পরের অংশে চলে যাই। আর পরবর্তী যারা দেখবে তাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তারা কি করবে, তারা কষ্ট করে রেকর্ডিং এই যখন দেওয়া হবে সেটা বারবার করে দেখতে হবে, তাহলে বুঝে যাবে। ক্লিয়ার করে ফেলি, এগুলোর দরকার নেই। তারটিতে টান দেওয়ার পর স্পষ্ট নেই, হ্যাঁ এতটুকু হচ্ছে। ধরে নিলাম যে পি এম ও ইকুয়াল θ/2 ইকুয়াল ক্ষুদ্র। আচ্ছা, এটা চিত্র থেকে বুঝছি, চিত্রে কি হলো, এই যে এটা ছিল চিত্র। এই যে এটা যেহেতু একটা কেন্দ্রে মিলিত হয়েছে, এখানে একটা কোণ তৈরি হবে। এই কোণটার নাম দিয়েছি আমরা থিটা। থিটা যেহেতু এই কোণটাকে আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে লম্বের কারণে, তাহলে এইটা কি থিটার অর্ধেক, θ/2। এটাও θ/2। তাহলে এই কোণটাকে, যেটা হচ্ছে যে পি এম ও, এই যে পি, পি থেকে এম, এম থেকে এই যে ও পর্যন্ত, এই যে তাহলে এই কোণটা যে হয়েছে, এই কোণটা θ/2। মানে পুরোটাকে যেহেতু থিটা ধরা হয়েছে, তাহলে এটা অবশ্যই θ/2 হবে, থিটার অর্ধেক। ক্ষুদ্র, এই কোণটা অনেক ক্ষুদ্র, ছোট কোণ। এবং এল ও এন লম্ব ও এম, এল ও এন ছিল উপরে, একটু দেখেন এই যে এল ও এন, এটা হচ্ছে ও এম এর উপর লম্ব, এটা পরস্পর লম্ব। ও এমটা ছিল এরকম সোজা, এই যে এম থেকে ও, আর এটা ছিল এল ও এন, এরা পরস্পরের উপর লম্ব। চিত্র দেখি বোঝা যাচ্ছে একজন আরেকজনের উপর লম্ব। এখন ওপি বরাবর ক্রিয়ারত টি বলের ওয়েল দিকের বিশ্লেষিত অংশ টি কস θ/2 এবং টি অংশ হচ্ছে
টি সাইন থিটা বাই টু। এটাকে আমরা দুইটা স্পর্শকে বিভক্ত করে ফেলবো এখন। এই যে এখানে যেটা স্পর্শক টানা হয়েছিল সেটা কোনটা? এই যে এইটা একটা স্পর্শক ছিল না, এটা একটা স্পর্শক, আগে কিন্তু বলছি। সেটা হচ্ছে যে ও বিন্দুতে মিলিত হয় এবং এইটা হচ্ছে একটা স্পর্শক। এই স্পর্শককে যদি দুইটা উপাংশে বিভক্ত করা হয় তাহলে কি হবে? এটাকে, এটা যেহেতু মাঝখান দিয়ে গেছে, এটা মাঝখান দিয়ে গেছে, একটা উপাংশ হবে নিচের দিকে আর একটা উপাংশ হবে এদিকে। এটা তোমরা আগেই করে আসছো যে উপাংশে কিভাবে ভাগ করতে হয়। কৌণিক বরাবর গেলে সেটাকে দুইটা উপাংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এই উপাংশ যেটা হচ্ছে এলো, আর একটা হচ্ছে নিচের দিকে আসছে এই একটা উপাংশ। আবার এখানে যেটা স্পর্শক ছিল, এখানে যেটা স্পর্শক ছিল এইখান থেকে এটা হচ্ছে স্পর্শকটা, এই স্পর্শকটা, এই স্পর্শকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে এইদিকে টি কস থিটা, এটা হচ্ছে টি সাইন থিটা নিচের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। আচ্ছা, এখানকার যে স্পর্শকটা ছিল টি কস থিটা, এটার দিক ছিল কিন্তু এইদিকে। আবার এখানে যেটা টি কস থিটা বাই টু, সেটাও কিন্তু এদিকে, এদিকে। তার মানে কস থিটা আর কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সমান মান। যেহেতু উভয় দিকে টান দুইটা সমান, দুই দিকে সমান টান, সেটা কস থিটা আর কস থিটা কাটাকাটি দিত। আর সাইন থিটা কিন্তু এইটারও, এই এখানে যেটা উপাংশের এটা নিচের দিকে যে অংশ ছিল সেটার যে মান নির্দেশ করতেছে, এখানকার যে স্পর্শক যেটা উপাংশ নিচের দিকে ছিল সেটাও কিন্তু নিচের দিকে মান নির্দেশ করছে। তার মানে সাইন যেটা অংশ সেটার মান আছে। এটা তাহলে টি কস থিটা বাই টু যদি হয়, এটা হবে টি সাইন থিটা বাই টু। আর যেহেতু দুইটাই দুইটা উপাংশের জন্য এটা নিচের দিকে কাজ করছে, তাই এটা টু টি সাইন থিটা বাই টু হয়েছে। অর্থাৎ এই উপাংশের জন্য একটা সাইন থিটা বাই টু, আবার এই উপাংশের জন্য, এই স্পর্শকের যে নিচের দিকে উপাংশ সেটার জন্য আরেকটা সাইন থিটা বাই টু। তাহলে দুইটা সাইন থিটা বাই টু মিলে কি হবে? টু টি সাইন থিটা বাই টু। এখন এখানে আরেকটা কনফিউশন থাকতে পারে যে এটা তো আমরা শুরুতে আমরা ধরে নিলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটাকে থিটা কোণ ধরা হয়েছে, পুরোটাকে থিটা ধরা হয়েছে, তাহলে এর অর্ধেক হবে থিটা বাই টু, এর অর্ধেক থিটা বাই টু। এখানে এই যে কোণটা, এই কোণটাও কিন্তু থিটা বাই টু। এই কোণটাও থিটা বাই টু কেন হবে? এখানে যে কোণ আছে সেটা হচ্ছে এই যে এখানে যেটা লেখা আছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এখানে যেটা কোণ সেটা কেন্দ্রের কাছাকাছি কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এই কোণটা যেটা সেটা বৃত্তের পরিধির কাছাকাছি অবস্থিত, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সবসময় বৃত্তস্থ কোণ যেটা, এখানে যেটা কোণ হবে সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তো এইটা যদি থিতা হয় তাহলে এই কোণটাও থিতা বাই টু হবে। এই যে এখানে থিতা বাই টু দেওয়া আছে, এই কোণটা থিতা বাই টু। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো কি? এতক্ষণ যতটুকু আলোচনা হলো, এই যে এইখানে পর্যন্ত সাইন থিটা বাই টু, এইখানে পর্যন্ত বুঝতে পারছো? এই পেজ পর্যন্ত? বলো, কথা বলো। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছো। ভাইয়া, হুম, বলো। স্পর্শকের এখানে থিটা বাই টু কিভাবে হলো কোনটা আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, স্পর্শকের এখানে স্পর্শক বরাবর ওই যে, হ্যাঁ ওই যে বৃত্তস্থ কোণ। যে এইটা, এইটা থিটা বাই টু কিভাবে হলো, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে জি। জ্যামিতির একটা নিয়ম অনুসারে। জ্যামিতির নিয়ম বলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা তো আমাদের মুখস্থ থাকতে হবে, আগেই মুখস্থ করে আসছি ছোটবেলায়, 5, 6 এ থাকতে। এইটা ছিল কেন্দ্রস্থ কোণ। এটা এটা জানি একটা, তো। এটা একটা বৃত্তের অংশ না, এটা একটা বৃত্তের অংশ। তো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এখানে এই কোণটাকে ধরে নিয়েছে থিতা। আর এখানে যেটা কোণ সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এখানে থিতা যদি হয়, এইটার অর্ধেক এখানে হবে, তার মানে এটা থিতা বাই টু হবে। এটা কেন্দ্রস্থ কোণ তো থিতা, বৃত্তস্থ কোণ তো তার অর্ধেক হয় নিয়ম অনুসারে। এটা যদি থিতা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই থিতা বাই টু হতে হবে, এটা বৃত্তস্থ কোণ হওয়ার কারণে।
জি ভাইয়া এবার বুঝছি। আচ্ছা, তাহলে পরের অংশ দেখি। তাহলে দুইটা উপাংশ ভাগ করা হয়েছিল, আমরা দেখছি যে কস উপাংশগুলো পরস্পরকে কাটাকাটি করে ফেলছে, শুধুমাত্র সাইন উপাংশ আছে। দুই দিক থেকে সাইন উপাংশ হয়েছে, এই জন্য 2t সাইন থিটা হয়েছিল। আবার ওকে বরাবর ক্রিয়ারত টি বলের, এটা একটু বড় করে নিতে হবে। আচ্ছা, একটু বড় করে নিই। আবার ওকে বরাবর ক্রিয়ারত টি বল যে বিশ্লেষ অংশ, সেটা হচ্ছে টি কস থিটা বাই টু, এটা আগে দেখে আসছো। ওএম বরাবর যেটা, সেটা হচ্ছে ওএম বরাবরের নিচের দিকে ছিল সাইন থিটা বাই টু। ওএল এবং ওএন দিকে ক্রিয়ারত দুইটি সমান এবং বিপরীতমুখী বল টি কস থিটা থিটা বাই টু পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। সুতরাং ওএম দিকের ক্রিয়ারত দুইটি বল সমান এবং বিপরীতমুখী লব্ধি হবে, অর্থাৎ কজ অংশ আর কজ অংশ কাটাকাটি হয়ে গেছে, এটা দেখছো তোমরা। আর নিচের দিকে শুধু সাইন থিটা দুইটা থাকবে, তাহলে সাইন থিটা বাই টু আর টি সাইন থিটা থিটা বাই টু, তাহলে দুইটা মিলে হবে 2t সাইন থিটা বাই টু। এখন কোনটা অনেক ক্ষুদ্র? ক্ষুদ্র থাকলে সাইন থিটা বাই টু কে শুধুমাত্র থিটা বাই টু লেখা যায়। থিটার মান যদি অনেক ক্ষুদ্র হয়, তাহলে ত্রিকোণমিতির নিয়ম অনুসারে সাইন থিটা বাই টু কে শুধু থিটা বাই টু লেখা যায়। তাহলে এই লাইন থেকে এই লাইনে আসছে, সাইনটাকে ইগনোর করা হয়েছে, কোনটা অতি ক্ষুদ্র হওয়ার কারণে। তো ত্রিকোণমিতির নিয়ম অনুসারে এমনটা লেখার সুযোগ আছে। তারপর অংশগুলো সহজ, এমনিতে হবে। তো এমনি থেকে ক্রিয়ারত দুইটি বল পরস্পর সম্মুখী বলের লব্ধি হচ্ছে টি থিটা। যেহেতু তারটি পিকিউ অংশ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, সেহেতু এতে, আচ্ছা ওএম বলতে নিচের দিকে বোঝাচ্ছিল, তাহলে ক্রিয়ারত যে সাইন থিটা দুইটা, তাদের লব্ধি বল বের করার হবে টি থিটা। এটা এখানে প্রতিপাদন করা নাই, কিন্তু আলাদা একটা ইয়ে থেকে আসছে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে এটা হচ্ছে লব্ধি বল বের করার, এটা হচ্ছে একটা ফর্মুলা, 1 নং সমীকরণটা মুখস্থ রাখতে হবে। তারপর থেকে যেহেতু তারটি পিকিউ অংশ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, সেহেতু এতে কেন্দ্রবিন্দু বল সৃষ্টি হবে এবং ওএম বরাবর লব্ধি ক্রিয়া সৃষ্টি হবে। হ্যাঁ, যেহেতু পিকিউ অংশ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, পিকিউ বলতে যতটুকু অংশ বাঁকা ছিল, এক কথায় তারের যতটুকু অংশ বেঁকে ছিল, সেটা উপরে নিচে বৃত্তাকার পথে ওঠানামা করে একটা লুপের মতো তৈরি হবে। সেহেতু এতে অবশ্যই একটা কেন্দ্রমুখী বলের সৃষ্টি হবে। সেটা যে একবার উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসতেছে, কেন্দ্র তো এদিকে, একটা অবশ্যই কেন্দ্রমুখী বল আছে, কেন্দ্রের দিকে যেটা আকর্ষণ করবে, সেটা তো সবসময় উপরে নিচে ওঠানামা করতেছে, তাই না? আর কেন্দ্র আছে এদিকে, তার মানে কেন্দ্রের দিকে তার একটা বল আছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল সৃষ্টি হবে, যা ওএম বরাবর ক্রিয়ারত লব্ধি বলের সমান। এই যে যেটা টি থিটা এখানে লব্ধি বল ছিল, এই টি থিটা বলের সমান হবে। তো তারটির একক দৈর্ঘ্যের ভর এম ধরে নেওয়া হয়েছে, একক দৈর্ঘ্যের ভর। আর পিকিউ অংশের তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে আর, ভাইয়া লব্ধি বলতে লব্ধি বলতে কিভাবে সমান হবে? লব্ধি বলটা কিভাবে সমান হবে? হ্যাঁ। মানে এখানে যেটা চিত্রে খেয়াল করো, চিত্রে চলে যাই, এই যে এখানে এইদিকে দুইটা সাইন থিটা কাজ করতেছিল, এই স্পর্শকের জন্য একটা সাইন থিটা, এই স্পর্শকের জন্য একটা সাইন থিটা, আর তাদের লব্ধি বলটা ছিল টি থিটা। তাহলে এই পিকিউ অংশের উপর কি পরিমাণ বল কাজ করতেছে? এই টি থিটাই তো, এই টি থিটা। তার মানে পিকিউ অংশের উপর যে বল কাজ করতেছে, সেটা এটার যে লব্ধি বল সেটার সমান। এই যে পিকিউ ছিল বাঁকানো অংশটা, তাই না? আর এখানে যে এটা লব্ধি বের করা হলো, এটা হচ্ছে ছিল টি থিটা। তাহলে এই পুরোটাই তো তারের উপর কাজ করতেছে, তাহলে এই তারের উপর ক্রিয়ারত যতটুকু বল সেইটা, আর এইটা যেটা লব্ধি বল, এটা তো সমান হবে, কারণ ওই জিনিসটাই তো তারটারই উপরে কাজ করতেছে। এই দুইটা যোগ করার পর যে পরিমাণ বল পাওয়া যাবে, সেটা এই তারের উপরেই ক্রিয়ারত হবে।
যেহেতু এখানকার বলটাই এর উপর ক্রিয়ারত হবে, বল দুইটার মানও সমান হবে, এই জন্য লব্ধি বলকে সমান বলা হয়েছে। এই যে পিকিউ অংশের যে বৃত্তাকার পথে যে ঘূর্ণায়মান ছিল, সেহেতু এর কেন্দ্রমুখী বলের যে সৃষ্টি হবে সেটা ওএম বরাবর ক্রিয়ারত লব্ধি বলের সমান। যেটা এই নিচ বরাবর কাজ সেটা তো কেন্দ্রমুখী বল। আবার সাইন থিতার ফলে দুইটা সাইন থিতা মিলিত হয়ে যেটা নিচের দিকে কাজ করতেছিল সেটার যে মানটা হবে, আর নিচের দিকে তো ওই বলটাই কাজ করবে। এখন কি বুঝতে পারছো কথাটা? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে দেখো ধরি তারটির একক দৈর্ঘ্যের ভর এম। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ওই প্রশ্নে 2010 সালে প্রশ্ন আসছিল, সেখানে কিন্তু মূল প্রশ্নে এম না ধরে মিউ ধরা হয়েছে, মূল বইয়ে এম দিয়ে করা আছে। তোমরা যদি প্রশ্নে দেখো যে মিউ ধরা আছে, তাহলে যেখানে যেখানে এম আছে সেখানে সেখানে মিউ বসাই দেবা, হয়ে যাবে। তোমাদের সাজেশনে কিন্তু এখানে এম না ধরে মিউ এ ধরা আছে, কিন্তু মূল বইয়ে এম ধরা আছে। এটা ব্যাপার না, মিউ এর জায়গায় এম বসাই দিলে হয়ে যাবে। তাহলে একক দৈর্ঘ্যের ভর এটা ধরে নেওয়া হলো মিউ। তাহলে তারটির পিকিউ অংশের মোট দৈর্ঘ্য, পিকিউ অংশের দৈর্ঘ্য, তাহলে পিকিউ অংশের যে দৈর্ঘ্যটা সেটা তো একটা বৃত্তের অংশ ছিল, একটা বৃত্তচাপের অংশ ছিল। বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার সূত্র কি? সূত্র হচ্ছে বৃত্তচাপের পিকিউ হলো একটা বৃত্তচাপ, এরকম একটা বৃত্তের অংশ ছিল। এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে আর, আর ইন্টু থিটা। এটা মুখস্থ থাকতে হবে। তাহলে পিকিউ যেহেতু একটা বৃত্তচাপ, সেটার দৈর্ঘ্য আর থিটা সূত্রানুসারে, বৃত্তচাপ নির্ণয়ের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রানুসারে এরকমটা হবে। আর তারটির পিকিউ অংশের মোট ভর, তাহলে পিকিউ অংশের মোট ভর এটা ছিল একক দৈর্ঘ্যের ভর এতটুকু, তাহলে মোট ভর কি হবে? দৈর্ঘ্যকে একক দৈর্ঘ্যের ভর দিয়ে গুণ দিতে হবে, তাহলে মোট ভর পাওয়া যাবে। মোট ভর ছিল, তাহলে সেটার একক দৈর্ঘ্যের ভর ছিল এম, আর দৈর্ঘ্য হচ্ছে আর থিটা, গুণ দিলে তারের মোট ভর পাওয়া যাবে। কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর, এম বলতে এটা কিন্তু টোটাল এম অর্থাৎ পুরো ভরটা, এই পুরোটাই এম। এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সমীকরণ। তাহলে এখান থেকে আর 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 কাটা গেলে এই জিনিসটা থাকে, উপরে নিচে আর চলে যাবে। তো সমীকরণ 1 ও 2 থেকে পাই, এটা তো বলে দিচ্ছি তাই না, যেটা হচ্ছে যে টি থিটার সমান হবে, সমীকরণ 1 ও 2 থেকে পাই। এটা হচ্ছে সমীকরণ 2। এই যে আবার এটা হচ্ছে সমীকরণ 1, এই দুইটা পরস্পর সমান হবে, এই দুইটা। তাহলে সমান হলে কি হচ্ছে, টি থিটা ইকুয়াল 1 ও 2 নং সমীকরণে পাওয়া যাচ্ছে এই দুইটা সমান, কেটে দেই। তাহলে এটা লেখা যাবে সমীকরণ 1 ও 2 ব্যবহার করে। এটা ছিল সমীকরণ 2 এর মান, এটা ছিল সমীকরণ 1 এর মান, লব্ধি বল, যেটা লব্ধি বল ক্রিয়া করতেছিল সেটা কেন্দ্রমুখী বলের সমান ছিল, তারপর আর আর কাটা গেছে। এটা আরটা এটা কিন্তু উপর থেকে কাটা গেল, এটা পুরোটাই কিন্তু এম এর মান ছিল, তাই না? এটাও কিন্তু কেন্দ্রমুখী বল পুরোটাই। তাহলে এই দুইটা সমীকরণ থেকে খুব সহজে এটা লেখা যাবে, সমস্যা নেই। তাহলে এখান থেকে শুধুমাত্র এখন ভি এর মান বের করে নিলেই আমাদের হবে। এখান থেকে শুধুমাত্র ভি এর মান বের করে নিতে হবে। এখানে ভি স্কয়ার যদি হয়, এমটা এদিকে এসে নিচে চলে আসবে, তারপর শুধু ভি নিলে এটা রুট ওভার হয়ে যাবে, ভি ইকুয়াল টি বাই রুট ওভার এম। এখানে মিউ থাকলে মিউ, এম থাকলে এম। তাহলে এটাই হচ্ছে মূলত যে সূত্রটা আমাদের কাছে চাওয়া হয়েছে সেটার প্রতিপাদক। আচ্ছা এখন বলো, সম্পূর্ণ প্রশ্নটা বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা তাহলে পরের প্রশ্ন যাই। পরের প্রশ্নটা সোজা, এটা শুধু পড়ার আর কিছু না। তারপরেও অনেকের মূল বই নাই তো, সাজেশনে একটু বানান ভুল ভুল আছে বেশ কয়েক জায়গায়, এটা দেওয়ার দরকার ছিল না, তারপরে দিলাম। এটা যে কেউ এমনিতে মুখস্থ করতে পারবে।
নেটওয়ার্ক একটু আনস্টেবল দেখাচ্ছে, কাজ করতেছে কম। সেটা মূলত টানা দেওয়া তারের অনুপ্রস্থ কম্পনের সূত্র আলোচনা করো। দুই প্রান্তে আবদ্ধ তারের অনুপ্রস্থ কম্পন সৃষ্টি হলে যে মূল সুর উৎপন্ন হয় তাকে, সেটা কতগুলো সূত্র মেনে চলে। এক নম্বর হচ্ছে দৈর্ঘ্যের সূত্র করে নেবা। কম্পমান তারের টি, টান, মানে এই তারটা এরকম একটা তার ছিল, দুই প্রান্তে কিন্তু টান দিয়ে রাখা আছে। আর প্রতি একক দৈর্ঘ্যের ভর যদি স্থির থাকে, তাহলে তারের কম্পাঙ্ককে এন ধরা হয়। তারের দৈর্ঘ্য এল, এল এর ব্যস্তানুপাতিক, তারের যে কম্পাঙ্ক সেটা হচ্ছে এল এর ব্যস্তানুপাতিক 1/L। যখন কি থাকবে, টি এবং এম স্থির থাকবে, টি হচ্ছে টান, এম হচ্ছে ভর। টি এবং এম স্থির থাকলে সেটা কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক তোমরা জানো। দুই নম্বর হচ্ছে টানের সূত্র। কোনো কম্পন তারের দৈর্ঘ্য আর একক দৈর্ঘ্যের ভর দুটো যদি স্থির থাকে, তাহলে ওই তারের কম্পাঙ্ক এন ইকুয়াল কত হবে, সেটা হচ্ছে যে টানের বর্গমূলের সমানুপাতিক। টান টি এর বর্গমূলের সমানুপাতিক হবে। তাহলে হরে থাকলে হয় ব্যস্তানুপাতিক, আর দুইটাই যদি লবে থাকে, এই পাশের অংশ আর এই পাশের অংশ যদি লবে থাকে, সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এই সম্পর্ক যখন হবে, যখন তারের দৈর্ঘ্য আর একক দৈর্ঘ্যের ভর স্থির থাকতে হবে। তিন নম্বর হচ্ছে ভরের সূত্র। কোনো কম্পমান তারের টান টি এবং দৈর্ঘ্য এল যদি স্থির থাকে, তাহলে তারের কম্পাঙ্ক এন প্রতি একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে যেটা হচ্ছে তারের দৈর্ঘ্য, এটা যদি ঠিক থাকে, অর্থাৎ তারটা এলাস্টিক হতে পারবে না, টানলে ছোট বড় যেন না হয়, সবসময় এলটা ঠিক থাকবে। আর টানের পরিমাণ ঠিক থাকতে হবে, যে বল দিয়ে তাকে দুই পাশে টানা হয়েছে, এই টানের মান বাড়ানো কমানো করা যাবে না, যেটা শুরুতে টান দেওয়া হয়েছিল ওটাই থাকবে দুই পাশে। তাহলে কি হবে, কম্পাঙ্কের মান ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভরের রুট ওভার সেটার ব্যস্তানুপাতিক নিচে। ভরের সূত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ভরের যে সূত্রটা, একটা হচ্ছে ব্যাসার্ধের সূত্র। টি, এল এবং রো যদি স্থির থাকে, রো হচ্ছে তারের ঘনত্ব, টি হচ্ছে টান, এল হচ্ছে তারের দৈর্ঘ্য। স্থির থাকলে টানা তারের আর তরঙ্গের কম্পাঙ্ক তারের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হবে। তাহলে কম্পাঙ্ক ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। আর হচ্ছে এই যে একটা তার ছিল, এই তার একটা কিন্তু প্রস্থচ্ছেদ যদি চিন্তা করি, এইটা এরকম একটা গোলাকার তার, তারের কিন্তু একটা ব্যাসার্ধ আছে, একটা ব্যাস আছে, ব্যাসার্ধ আছে। তাহলে কম্পাঙ্কটা হবে তারের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক যখন টান, দৈর্ঘ্য আর ঘনত্ব স্থির থাকবে তখন। দ্বিতীয় হচ্ছে ঘনত্ব সূত্র, এটা কিন্তু ভরের সূত্র, ভরের সূত্রেরই একটু ব্যতিক্রম ভাগ আর কি, দুইটাই কিন্তু ভরের সূত্র। ঘনত্বের সূত্র, ঘনত্বের সূত্র টি, এল, আর যদি স্থির থাকে, তাহলে টানা তারের আর তরঙ্গের কম্পাঙ্ক তারের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এল, তারের দৈর্ঘ্য ঠিক থাকতে হবে, টান ঠিক থাকতে হবে, তারের ব্যাসার্ধ যদি ঠিক থাকে, তাহলে ওই সেই তারের কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে যেটা ঘনত্ব সেটার বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। টানা তার বলতে এরকম একটা বিষয় ছিল, যে একটা তার ছিল যেটা দুই পাশ দিয়ে টান টান করে রাখা হয়েছে টান দিয়ে, এটা ছিল টানা তার। টানা তারের ক্ষেত্রে এই সূত্রগুলো, এই ব্যাপারগুলো মেনে চলে। এগুলো খুব সহজ, এগুলো তোমরা বাসায় পড়লে বুঝতে পারবে। যাদের মূল বই নেই তাদের যাতে সুবিধা হয়, এই জন্য নোটটা দেয়া। তাহলে কারো কোনো সমস্যা নেই তো এই প্রশ্নে, মুখস্থ করে নিবে এটা। এই অধ্যায়ের থিওরি মোটামুটি শেষ। আগামী ক্লাসে ম্যাথ করে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তাহলে এই দুইটা প্রশ্ন আছে করানো হলো, এই দুইটা প্রশ্ন নিয়ে কারো কোনো জিজ্ঞাসা না থাকলে ক্লাস শেষ করা হবে। কোনো জিজ্ঞাসা থাকলে বলো।
আচ্ছা, আমাদের সময় আর মাত্র 3 মিনিট বাকি আছে, তারপর লিঙ্কটা তো অটোমেটিক কেটে যাবে। আজকে অবশ্য আর নতুন করে যুক্ত হওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমাদের আলোচনা মোটা শেষ। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, নাহলে ক্লাস শেষ করা হবে। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পারছো। সহজ এই জন্য বুঝতে পারছো, যেহেতু সহজ। আর যারা মনোযোগ দিয়ে ক্লাস করে তারা অবশ্যই বুঝতে পারবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ইন মিটিং ফর অল।
তারপর খেয়াল করো, আগের মতো তুলনা করলেই এই মানটা বের হয়ে আসবে। তাহলে দুইটা সমীকরণের মধ্যে এখন তুলনা হচ্ছে, কম্পাঙ্ক n ইকুয়াল ভি বাই ল্যামডা হবে। উপরে ভি এর মান নির্ণয় করা হয়েছে, ল্যামডার মান নির্ণয় করা হয়েছে, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে এই যে 3.33 হার্টজ পাওয়া যাবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে উত্তর। পরের অঙ্কটা একই ভাবে করা হবে। দেখো পরের অঙ্কটা সেম। সেটা হচ্ছে যে একটি আর তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে এটা দেওয়া আছে এখানে, এক্স ওয়াই সেন্টিমিটারে এবং টি সেকেন্ডে প্রকাশিত। তরঙ্গের বিস্তার নির্ণয় করতে হবে, কম্পাঙ্ক নির্ণয় করতে হবে, বেগ নির্ণয় করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আগের নিয়মে নির্ণয় করবো, কোনো সমস্যা নেই, একদম সেম টু সেম। এখানে সিকোয়েন্সটা একটু উল্টা করে দেওয়া আছে, এই এক্সটা এদিকে হয় আমাদের মূল সমীকরণে, কিন্তু এখানে এক্সটা আছে সামনে আর টিটা আছে নিচে, এই পরে। এই জন্য এটাকে উল্টানোর জন্য সামনে একটা মাইনাস কমন নেওয়া হয়েছে। সামনে একটা মাইনাস কমন নেওয়ার ফলে এদের এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদের সাইন পরিবর্তন হয়ে যাবে, এটাকে সামনে লেখা যাবে আর সামনেরটাকে পিছনে লেখা যাবে। তাহলে এখানে শুধু মাইনাস চিহ্নটা দিয়ে, এটা পিছনে ছিল তাকে সামনে নেওয়া হয়েছে, যেটা সামনে ছিল তাকে পিছনে নেওয়া হয়েছে, আমাদের যেটা মুখস্থ সমীকরণ সেটার সাথে মিলানোর জন্য। মূল সমীকরণ যেটা ছিল অগ্রগামী তরঙ্গের মূল সমীকরণ, সেটার সাথে মেলানোর জন্য এই ফরম্যাটে নিয়ে লেখা হয়েছে। তারপর খেয়াল করো, আগের মতো তুলনা করলেই এই মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা জানি, তারপর আমরা জানি যে এক্স কে খালি করতে হয়, মুক্ত রাখতে হয়, তাই এক্স এর সহগ ছিল 0.02, সেটাকে সামনে কমন নেওয়া হয়েছে। তাহলে 0.02 যদি সামনে চলে আসে, তাহলে এখানে কি পাওয়া যায়? তাহলে এই যে দেখো, এটাকে ছোটবেলায় আমরা এই যে ক্লাস 4 5 থাকতে এই কাজগুলো করে আসছি। এটা হচ্ছে পয়েন্ট, এটাকে কিভাবে দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশ সংখ্যা থেকে কিভাবে এটাকে দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে মূল ভগ্নাংশে নিয়ে যাওয়া যায় সেভাবে। তাহলে এখানে এটাকে যদি ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়, তাহলে এই পয়েন্টটা 2 ঘর পিছিয়ে দেবো, এখানে ছিল 1 ঘর পিছিয়ে দেবে, 1 ঘর পিছিয়ে দেবো। তাহলে 1 নিতে হবে, আর জয় ঘর পয়েন্টটা পিছিয়ে দিতে তো একটা শূন্য নিতে হবে। তাহলে এটা 2 হয়ে যাবে। এই পয়েন্টটা যদি এখানে আসে তারপর যদি এখানে আসে তাহলে এটা 2 হবে। আর পাই তো এখানে আগে দিছিল, তার মানে এটা 2 পাই হয়ে গেল। আর 2 ঘর পিছানোর কারণে একটা 1 নিতে হবে, এটা নিয়ম অনুসারে 1 নিতে হবে। আর এটা হচ্ছে 2 ঘর পিছিয়েছে, এর জন্য 2টা শূন্য নিতে হবে। তাহলে এটা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত হয়ে গেল। তাহলে আমরা এখন আমাদের যে এই যে মুখস্থ সমীকরণ এ সাইন 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স, এই সমীকরণের সাথে তুলনা করব। এটা ছিল এ বিস্তারের মান, 2 পাই এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মান, টি এর সহগ যেটা থাকে সেটা হচ্ছে ভি এর মান, এক্স তো এক্স, এক্স হচ্ছে সরণ। তাহলে এর মান কোনটা? 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই এর মান হচ্ছে -8 সেন্টিমিটার, কিন্তু দূরত্বের ক্ষেত্রে কখনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না, দূরত্ব সবসময় পজিটিভ হয়, এই জন্য ঋণাত্মকটা চিহ্নটা এখানে এলাও হবে না। তাহলে শুধুমাত্র পজিটিভ মানটাই গ্রহণ করতে হবে। ভি এর মান তুলনা করে 100 সেন্টিমিটার, যেটা হচ্ছে টি এর সহগ, আর ল্যামডা যেটা 2 পাই এর নিচে ছিল সেটা হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে কম্পাঙ্ক, কম্পাঙ্ক এখন নির্ণয় করতে হবে। কম্পাঙ্ক ইকুয়াল ভি বাই ল্যামডা, ভি এর মান পাওয়া গেছে, ল্যামডার মান পাওয়া গেছে, দুইটা 100 100 ভাগ করলে 1 উত্তর থাকে। এগুলো উত্তর, এটা একটা উত্তর, এটা একটা, এটা একটা, এটা একটা, করলে অঙ্ক শেষ। সহজ, খুবই সহজ অঙ্ক, করে ফেলবা, কোনো সমস্যা নাই। এটা একটু ছোট করে নিতে হবে। করে দেখে কাজ হবে, বেশি ছোট নাই। আচ্ছা, এই হচ্ছে প্রশ্নটা। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y ইকুয়াল দেওয়া আছে, এখানে প্রতি রাশি এসআই এককে পরিমাপ করা হয়েছে। তরঙ্গটির কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ নির্ণয় করো। উপরে যে দুইটা অঙ্ক করানো হয়েছে সেটার সাথে এটা একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে, এটা একটু খেয়াল করে দেখবে যে আগে কিন্তু এই জায়গাটা যে 2 পাই একটা আগে থেকেই প্রশ্নে দেওয়া ছিল,
এখানে একটা 2 পাই আগে থেকে দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কে কিন্তু এখানে 2 পাই নাই, আমাদের একটু 2 পাই নিয়ে আসতে হবে। তাহলে 2 পাই যদি এখানে দেয়া না থাকে, 2 পাই যদি আমাদেরকে আনতে হয়, তাহলে একটু ভিন্নভাবে নির্ণয় করতে হবে। ভিন্নভাবে করাটাই বেশি সহজ। তাহলে এখানে একটু ভিন্নভাবে করা হবে পূর্বের দুইটা অঙ্কের চেয়ে। তাহলে কখন কোনটা নিয়ম প্রযোজ্য হবে এটা কিভাবে বুঝবা? যখন এটা 2 পাই অটোমেটিক দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়াই থাকবে 2 পাই এই জায়গাটাতে, তখন উপরের যে দুইটা অঙ্ক ছিল সেটার নিয়মে হবে। আর যখন এখানে 2 পাই থাকবে না, 2 পাই আমাদেরকে নিয়ে আসতে হবে, তখন 3 নম্বর অঙ্কের নিয়মে হবে। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা করা শুরু করি। হ্যাঁ, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে এটা। অগ্রগামী তরঙ্গের সমীকরণ y ইকুয়াল এটা 2 পাই বাই ল্যামডা, এটা দেওয়া আছে আর কি, প্রশ্নে দেওয়া আছে। এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা হচ্ছে বিস্তারের মান, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে বেগের মান। আর এটাকে কি করতে হয় আমাদের, আগের যেটা পূর্বের নিয়মে আমরা এক্স এর সহগটাকে কমন নিতাম, কিন্তু এখন একটু ভিন্ন ভাবে করবো। এখানে যেহেতু 2 পাই দরকার মূল সূত্রের সাথে মিলানোর জন্য, এখানে মূল সূত্রটা একটু ভিন্ন ফরম্যাটে মুখস্থ রাখতে হবে। আমি সূত্রটা একটু দেখিয়ে দিয়ে আসি। এই যে আগে কিন্তু আমাদের সূত্র ছিল এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ভিটি প্লাস এক্স। এখানে কিন্তু এই যে এ 2 পাই বাই ল্যামডা এন টি প্লাস এক্স বাই ল্যামডা, আগেরটার সমীকরণ থেকে ওটাও কিন্তু ওয়াই এর মান ছিল, আর এটাও কিন্তু ওয়াই এর মান। দুইটাই কিন্তু একই সূত্র, কিন্তু ভিন্ন ভিন্ন রূপ। এখানে আগে ভি ছিল, ভি বেগ, এখানে কিন্তু এখন এন আছে, এটা কিন্তু কম্পাঙ্ক। এইটা সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। আগের সূত্রটা থেকেই একটু পরিবর্তন করে কিছু মান বসানোর পর এই সূত্র পাওয়া যায়। তাই এই সূত্রটাও একটু মুখস্থ রাখতে হবে। এই সূত্রটার সাথে তুলনা করেই এই ম্যাথটা হবে, যেটা 2 নম্বর সমীকরণ। তাহলে এইটা মুখস্থ রাখবা। তাহলে অঙ্ক করি। হ্যাঁ, এটা হচ্ছে বিস্তারের মান। এইটা আগে ছিল, এটা হচ্ছে এখন এখানে বর্তমান যে নতুন সূত্র, এটা কিন্তু এন বা কম্পাঙ্কের মান। আগে কিন্তু এখানে বি ছিল, গুলিয়ে ফেলা যাবে না। তাহলে এখন এখানে যদি 2 পাই আমরা কমন, যেহেতু 2 পাই এখানে লাগবেই, সূত্রে 2 পাই আছে, এই যে মূল সূত্রে 2 পাই আছে, এখানে আমাদের 2 পাই আনতে হবে। 2 পাই মানে এই 2000-কে যদি 2 পাই দিয়ে ভাগ দেওয়া হয়, অর্থাৎ এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে যাকে কমন নেওয়া হয়। কমন নেওয়ার অর্থই হচ্ছে যে সংখ্যা থেকে যাকে কমন নেওয়া হয় তাকে ওই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2000-কে যদি 2 পাই দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে 318.31 আসে। তাহলে এটা যেহেতু 2 পাই দিয়ে কমন নেওয়া হয়েছে, তার মানে এই 2000-কে ভাগ দিতে হবে 2 পাই দিয়ে, তাহলে 318.31 আসবে। আর এটাকে এখান থেকে 2 পাই কমন নেওয়া হয়েছে, যেহেতু সামনে 2 পাই ছিল না, অতিরিক্ত নেওয়া হয়েছে, ভিতরে কিন্তু গুণ করে দিতে হবে। তাহলে এটার সাথে এখন 2 পাই লিখতে হবে আমাদের, 1/2 পাই এটা লিখে নিতে হবে। 2 পাই মানে কিন্তু যাকে কমন হয় তাকে ভাগ দিতে হয়, এটাকে নিচ দিয়ে ভাগ দিলে, এই 2000-কে 2 পাই দিয়ে ভাগ দিলে এটা আসে। এখানে এটাকে এখানেও যেহেতু 2 পাই কমন নেওয়া হয়েছে, তার মানে 2 পাইকে ভাগ দিয়ে লিখতে হবে, নিচে হরে লিখতে হবে। তারপর যা ছিল তাই, এটা তো এরকম ছিল, এটা তো এটা পাওয়া গেছে। এখন এই যে এই জিনিসটাকে ভেঙে এইভাবে লেখা যায়, এই ক্যালকুলেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে, এটা তোমরা এমনিতে জানো। আমাদের এরকম যদি কিছু রাশি থাকে, মনে করো যে এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, এরকম তিনটা সংখ্যা যদি থাকে, এটাকে লব হরে একেবারে করার জন্য যেটা একদম শেষে থাকে সেটাকে শুধু এই জায়গায় নিয়ে গুণ দিতে হয়। অর্থাৎ এইভাবে লিখতে হয়, জেড ইন্টু এক্স বাই ওয়াই। অর্থাৎ ভাগুনটে গুণ হলে এইটা হবে, এইটা হবে। এখানে কিন্তু এইটার পরিবর্তে এটা লেখা যাবে। তাহলে এই যে এক্স ওয়াই জেড ছিল, এইটার পরিবর্তে এই লাইন লেখা যাবে, আবার এই লাইনের পরিবর্তে এই লাইন লেখা যাবে। একই কথা, এখানে দেখো এইরকম ছিল একটা ফরমেশন। তাহলে এইটা থেকে যদি এইটা লেখা যায়, নিচে যেটা থাকে সেটা গুণ হয়ে এখানে চলে আসে। তাহলে এটা যেহেতু একই রকম সেম জিনিস, তাহলে এইটাকে এই যে 0.1 x 2 পাই, 0.1টাকে কিন্তু নিচে নিয়ে যাওয়া যাবে। এটাকে যদি আবার ভাগ উল্টে গুণের নিয়ম অনুসারে যদি আবার এটাকে যদি উপরে গুণ দেওয়া হয়, আবার কিন্তু এই সমীকরণটাই ঘুরে ফিরে এটা পাওয়া যাবে। এটা জাস্ট একটা গাণিতিক কৌশল। আমাদের যে প্রদত্ত সূত্র,
সেই প্রদত্ত সূত্রের সাথে মেলানোর জন্য একটা গাণিতিক কৌশল ব্যবহার করা হচ্ছে। আর এই গাণিতিক কৌশল দুই একটা শিখে রাখলে প্রত্যেকটা ম্যাথে একই রকম কৌশল ব্যবহার হবে, এগুলো আহামরি কোনো ব্যাপার নয়। তাহলে এখন তুলনা করা শুরু করি। তুলনা করে কে কোথায় ছিল। এই যে 2 এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে এক্স বাই ল্যামডা, মানে এক্স এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান, এইখানে যেটা থাকে সেটা এন বা কম্পাঙ্কের মান। আর বিস্তার তো যেখানে পূর্বের অঙ্কে যেখানে ছিল এখনো সেখানেই আছে। হুম, তাহলে এন এর মান কি পাওয়া যাবে দুইটা সমীকরণ তুলনা করলে? 318.31, আর তরঙ্গ দৈর্ঘ্যের মান যেটা এক্স এর নিচে ছিল এটা 2 পাই, মান বসিয়ে ক্যালকুলেশন করলে এই মানটা পাওয়া যাবে। তরঙ্গ বেগ ভি ইকুয়াল এন ল্যামডা, এটা আমরা জানি। এন এর মান হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডার মান পাওয়া গেছে, মানটা বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলেই এই সমীকরণটা পাওয়া যায়। ক্যালকুলেটর চাপলে এটা আসে। তাহলে এগুলো হচ্ছে উত্তর। এখানে কি কি উত্তর আছে? এই যে 318.31 হার্জ, 628.32 ইত্যাদি এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে উত্তর। তাহলে সহজ সহজ তিনটা অঙ্ক, খুব সোজা, তোমরা একটু করে নেবা বাসায়। হ্যাঁ, আরো যদি বই যেগুলো আছে সেগুলো যদি এক্সট্রা প্র্যাকটিস করে রাখতে পারো তাহলে খারাপ হয় না। যেহেতু ম্যাথের ক্ষেত্রে আসলে সাজেশন দেওয়া খুব কঠিন যে কোন ম্যাথটা আসবে। থিওরির ক্ষেত্রে একটা মোটামুটি প্যাটার্ন ফলো করে যে এই ম্যাথ গুলো আসে, কিন্তু এই থিওরি গুলো আসে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কোনো প্যাটার্ন ফলো করে না, কখন কোন টাইপের অঙ্ক আসবে এটা বলা বড় মুশকিল, এই জন্য ম্যাথ অনেক করতে হয়। তবে সুখবর হচ্ছে যে ম্যাথে খুব বেশি একটা মার্কস থাকে না, মোটামুটি 10 মার্কস 15 মার্কস এরকম থাকে। তাহলে আজকের ক্লাসটা দেখে নিবা, রেকর্ড ক্লাস পেয়ে যাবা সবাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম।